কেউ চাচ্ছেন নারীকে পুরোপুরি বের করে নিয়ে আসতে, কেউ চাচ্ছেন নারীকে পুরোপুরি ঘরে পাঠিয়ে দিতে, এবং প্রত্যেকেরই অজুহাত হচ্ছে আমি নারীর ভালো চাই। নারী যে নিজের কথা বলবেন যে আসলে আমি আমার ভালোটা এইভাবে চাই বা এইটুকু চাই, এইটুকু সত্তা তার ভেতরে তৈরি হয় কম। রাজনৈতিক প্রতিনিধিত্ব বাছাই করা উচিত কী হিসেবে? তার রাজনৈতিক অভিজ্ঞতার হিসেবে, তার জনপ্রিয়তার হিসেবে। কিন্তু তাকে যেন আরেকজনের জনপ্রিয়তা ধার করে দাঁড়াতে না হয়, এজন্য যে ট্রেনিং দরকার ছিল এটা আসলে কোনো দলই পারে নাই। তো মানে অনেকেই বলছেন যে জামাত হচ্ছে নারী বিদ্বেষী। তো সেক্ষেত্রে আপনি নারী হিসেবে এটাকে কিভাবে দেখেন আসলে? এই যে নারীদেরকে অত্যাচার করা হচ্ছে, এটার প্রতিবাদে বিক্ষোভ হলো, বিবৃতি হলো, এগুলো যত না হাইলাইট হচ্ছে, ওই দেখবেন শহীদ মিনারে দুইজন গিয়ে নাচানাচি করুক, তাদেরকে বেশি হাইলাইট করা হচ্ছে। টোটাল জনশক্তির 40% বেশি নারী কাজ করছেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইনোভোটক্সের বিশেষ একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মাইনুল ইসলাম। আজকের আলোচনা বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনীতির আঙ্গিনায় নারীর ভূমিকা। আর এই বিষয়ে কথা বলবার জন্য ইনোভোটক্সের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক মারদিয়া মমতাজ। প্রিয় দর্শক, চলুন কথা বলি আজকের অতিথির সঙ্গে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আপনাকে অনেক দিন পরে পেয়েছি, অনেক অপেক্ষার পরে। তো আজকে অনেক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা একটু জানতে চাই যে আপনার শৈশব স্মৃতিগুলো একটু শুনতে চাই, কারণ বর্তমানে অনেকেই হয়তো হতে চায় মারদিয়া মমতাজের মতো। তো সেই থেকে যেন আপনার জীবন থেকে অনুপ্রেরণামূলক কিছু বলবেন, যে আপনি বেড়ে ওঠা, পড়াশোনা এবং এই পর্যায়ে আসার পিছনে যে বিষয়গুলো ছিল। আসসালামু আলাইকুম সবাইকে যারা শুনছেন। আমি আসলে এখানে একটা কথা বলি যে কেউ আসলে কারোর মতন হতে পারে না, তাই না? কারোর থেকে শিখতে পারে, কিন্তু তাকে সে নিজে যেই মানুষটা, সে যা হওয়ার কথা সেটাই হয়ে উঠতে হয়। তারপরও আমরা মানুষের গল্পগুলো শুনতে চাই, কারণ আমাদের যাদেরকে ভালো লাগে বা যাদেরকে ভালো লাগে না, আমরা খুঁজতে চাই যে কাকে কেন ভালো লাগে বা কাকে কেন ভালো লাগে না। তো আমি ঢাকায় বড় হয়েছি বলা যায় বেশিরভাগ। জন্ম চট্টগ্রামে হলেও ঢাকাতেই স্কুল, আইডেল স্কুলে এবং বিক্রমনিসা কলেজে পড়েছি। এরপর বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করি 2009। এরপর অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে এখন 2017 সাল থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কাজ করছি, পড়াচ্ছি। আর তার পাশাপাশি আমরা মেয়েদের লেখালেখির প্ল্যাটফর্ম হিসেবে উইমেন এক্সপ্রেস নামে একটা প্ল্যাটফর্মে লিখছি 2013 থেকে। আর ফ্যামিলি এইড নামে একটা ছোট্ট প্রতিষ্ঠান, যেটা ইসলামিক ল রিসার্চ সেন্টারের একটা প্রজেক্ট হিসেবে রান করছে এই মুহূর্তে, সেটার সাথে আছি, যারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটা ওয়ান স্টপ সেন্টার হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে এক্সপার্টদের মাধ্যমে। তো এই তো মোটামুটি। যে আপা, ওই যে আপনি ইসলাম নিয়ে কাজ করছেন বর্তমানে বা ইসলাম রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কখনো ইসলাম শিক্ষায় সরাসরি, যেমন আমাদের দেশে প্রচলিত কোনো শিক্ষা, মাদ্রাসা বা এরকম কোনো শিক্ষার সুযোগ হয়েছে কিনা আপনার, বা এই যে জ্ঞানগুলো রিসিভ করেছেন, ওইটা কী ছিল? এটা আসলে আমার একটা অনেক বড় আফসোসেরও জায়গা যে আমি আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাইনি। যতটুকু জেনেছি ততটুকু নিজে এবং পরিবারে পড়াশোনার মাধ্যমে এবং একটা সময়ে সংগঠনের মাধ্যমে। কারণ আপনি দেখেছেন যে ইসলামী আন্দোলন যারা বাংলাদেশে করছেন, বিশেষ করে ছাত্রী সংস্থার মতন একটা সংগঠনে যারা অ্যাটাচড থাকেন, তাদেরকে একটা মিনিমাম পরিমাণে পড়াশোনা করতে হয়। এটা ঠিক স্কলারশিপ তৈরি করে না মানুষের মধ্যে, কিন্তু সমসাময়িক বিষয়, ধর্মীয় বিষয়গুলোতে এতটুকু কোরআন এবং হাদিসকে জানা যেন নিজে পালন করতে গেলে হোঁচট খেতে না হয়। তার সাথে সাথে হচ্ছে যে
সমসাময়িক রাজনীতি, কোন দেশে কী চলছে, আন্তর্জাতিক বিষয়গুলো, এগুলো নিয়ে আমি বলবো যে এটা একদম বেয়ার মিনিমাম, যেটুকু না জানলেই নয় এটুকু জানা হয়েছে। আর আমার যেহেতু একটা হবি ছিল বা প্রধান হবি বলতে পারি, যেটা আলহামদুলিল্লাহ এখনও আছে, যে আমি খুব পড়তে পছন্দ করি। তো সেটার মাধ্যমে যখন যেটা প্রয়োজন হয়েছে বা আগ্রহ হয়েছে সেই বিষয়ে পড়ার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এই আর কি। সেক্ষেত্রে আপনার পরিবার বা এরকম থেকে কার কাছে অনুপ্রাণিত হয়েছেন? জি, অবশ্যই। আমার বাবা-মা আসলে আমাদেরকে, আমাদের পরিবারটাকে এমন করে তৈরি করার চেষ্টা করেছিলেন যেন এখানে আমাদের মধ্যে একটা জ্ঞানভিত্তিক চর্চা থাকে। শুধু কোরআন হাদিস নিয়ে এটা আমি বলব না। আমার যেদিন পরীক্ষা শেষ হতো, বছরে যে কয়বার পরীক্ষা শেষ হতো, আম্মু আমাকে নিয়ে বই কিনে দিতেন। এটা শুধু আমাকে না, আমাদের ৫ ভাই বোনকেই কিনে দিয়েছেন এবং এগুলো নিয়ে আলোচনা হতো, যেটার ধারাবাহিকতাটা এখনো আছে। আমাদের ৫ ভাই বোনেরই সন্তান, বাচ্চা-কাচ্চা আছে, তাদেরকে সহ আমার আব্বু-আম্মু বসেন। এখন তো আর আমরা এক জায়গায় নাই। তো এখন জিনিসটা অনলাইনে হয়, যে কি পড়েছি, কি পড়ছি, কি চিন্তা করছি একটা রিসেন্ট বিষয়ে। একটা নতুন বছর শুরু হলে আগের বছরটা কেমন গেল সেটাকে রিভিউ করতে হয়, সেটাকে বলতে হয়, অথবা নতুন বছরের পরিকল্পনাগুলো কি, কি এগুলো শুনতে চান। তো সবকিছু মিলে এখানে বিষয়টা এরকম। ইভেন আমি যে একটা প্রোগ্রামে এসে একটু কথা বলি, আমার আব্বু প্রত্যেকটা নিয়ে আমাকে রিভিউ দেন যে এইটুকু বলা ঠিক হয়েছে, এটুকু বলা ঠিক হয় নাই, এইটুকু বলতে গেলে আরেকটু জোর দিয়ে বলবা। তো আলহামদুলিল্লাহ, আসলে এই জায়গাটার আমি আসলে কোনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর জি। কাছে, যে আর কেউ তো আসলে আমাকে আমার মতন করে বুঝতো না। কিন্তু বাবা-মা যখন এই সাপোর্টটা ক্রিয়েট করেন, তখন একটা পরিবারে ভাই বোনদের মধ্যেও এই জাতীয় একটা সম্পর্ক হয়। তৈরি হয়ে গেছে। আমরা যখন একসাথে কথা বলি, আমরা বিভিন্ন আইডিয়াস নিয়ে কথা বলি, আইডিওলজি নিয়ে কথা বলি, কী চলছে দুনিয়ায় এগুলো নিয়ে কথা বলি। এটা ছাড়াও তো গল্প হয়ই, কিন্তু আমরা এই বিষয়গুলোতে আমাদের ভিউগুলোকে মিলাই, যে আমি কি চিন্তা করলাম, তুমি কি চিন্তা করেছো। তো এইটার ব্যাপারে আমি বলবো যে পরিবার অনেক বড় একটা ভূমিকা রাখে। অবশ্যই জি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো কিছু মানুষকে কখনো কখনো আইডল মনে করি এবং তাদেরকে জানার এবং মানার চেষ্টা করি। তো ইসলামী আন্দোলনের যারা আসলে পথিকৃৎ, তাদেরকে তো গুণে শেষ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি যখন সিরাত পড়ি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শেখার একটা ব্যাপার থাকে। তার স্ত্রীদের এবং তাদের আশেপাশে যারা অন্যান্য নারী সাহাবী ছিলেন তাদের থেকে জানার বিষয় থাকে। আমি একটা বই নিয়ে কাজ করেছিলাম, 2022-এ সেটা প্রকাশিত হলো গার্ডিয়ান পাবলিকেশন থেকে, আল মুহাদ্দিসাত। আল মুহাদ্দিসাত। জি, ডক্টর আকরাম নদভী উনি এটা লিখেছেন। এটা আসলে উনি একটা অনেক বড়, অনেকগুলো খণ্ডের একটা বই লিখেছেন, সেটার একটা সিনপসিস বলা যায়। তো সেটার অনুবাদ করতে গিয়ে আসলে আমি নতুন করে দেখলাম যে আমাদের আইডল হিসেবে নেয়ার মতন ইসলামকে নিয়ে কাজ করেছেন, চিন্তা করেছেন এরকম নারীর আসলে অভাব নাই। তো সেখান থেকেই আসলে মনে হয় যে ইসলামিক জ্ঞান চর্চা করা একজন মহিলার ক্যারিয়ার হতে পারে, এরকম অনেককে দেখেছি। আর ডক্টর আকরাম নদভী আসলে 10,000 নারী মুহাদ্দিসাত নাম জোগাড় করেছেন এবং তাদের কাজগুলোকে লিপিবদ্ধ করেছেন। তো সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসগুলোও আমার জন্য অনেক বেশি আগ্রহের। যদিও এটা সত্যি কথা যে আমি একটু আগে বলছিলাম যে এই ব্যাপারে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু আমার তাদের জীবনীগুলো পড়তে বা তাদেরকে জানতে ভালো লাগে। এটা মূলত পরিবার থেকেই পেয়েছেন বা অনুপ্রেরণা পেয়েছেন যে আসলে এই জ্ঞানগুলো শিক্ষা করা, অর্জন করা দরকার, জি বা পেয়েছেন। এবং আপনার কথার মাঝে বলছিলেন যে আপনি ইসলামী সংগঠন থেকে অনুপ্রেরিত পেয়েছেন। জি জি তো সেক্ষেত্রে যদি বলতেন যে আপনি ইসলামী সংগঠনগুলোর সাথে কি সম্পর্ক ছিল আপনার? আমি ছাত্র সংস্থার সাথে ছিলাম 1996 থেকে 2012 পর্যন্ত। এই সময়টাতে বলা যায় আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পুরোটা সময়ই কেটেছে। তো স্টুডেন্টশিপ শেষ হয়ে যাওয়ার কারণে এবং আরও কিছু, আমার তখন 2 জন বাচ্চা, তো তখন আমি জামাতের সাথে একটু একটু করে কাজ করা শুরু করেছি 13 থেকে। তো প্রফেশনাল কাজের কারণে আসলে ওইভাবে খুব বেশি কন্ট্রিবিউট করার সুযোগ হয় নাই, কিন্তু এই পড়ালেখার জায়গাটা আমাকে সবসময় খুব আকৃষ্ট করে।
ছাত্রী সংস্থার সাথে জড়িত ছিলেন স্কুল লাইফ থেকেই। জি জি। সর্বশেষ কি দায়িত্ব ছিল আপনার? আমি আমি কখনোই অনেক বড় কোনো দায়িত্বে ছিলাম না, কারণ ওই যে পড়াশোনার একটা চাপ থাকার কারণে অনেক বেশি সময় দিতে পারি নাই। তো এই কারণে খুব বড় দায়িত্বে ছিলাম এটা বলতে পারবো না, তো সাথে ছিলাম। জি আপনি হচ্ছে একজন নারী হিসেবে ইসলামী সংগঠন করেছেন, একজন মেধাবী মানুষ। নারীদের জন্য আসলে কি করতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আসলে? বা কি কাজটি করা দরকার মনে করছেন এই পর্যায়ে এসে? আমাদের দেশের দিকে যদি তাকাই, যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, আমাদের দেশের নারীদের যে সংকটগুলোকে যদি আইডেন্টিফাই করতে চাই, সেখানে প্রথমত হচ্ছে নারীর যে অবস্থান এখন, এটা ঘরে হোক বাইরে হোক সব জায়গায়, কর্মক্ষেত্রে বলেন, যানবাহনে বলেন, প্রত্যেকটা জায়গাতেই নারীর যে অবস্থান, সেখানে অনেক ধরনের এক্সট্রিমিজম আছে। কেউ চাচ্ছেন নারীকে পুরোপুরি বের করে নিয়ে আসতে, কেউ চাচ্ছেন নারীকে পুরোপুরি ঘরে পাঠিয়ে দিতে, এবং প্রত্যেকেরই অজুহাত হচ্ছে আমি নারীর ভালো চাই। এখন নারী যে নিজের কথা বলবেন যে আসলে আমি আমার ভালোটা এইভাবে চাই বা এইটুকু চাই, এইটুকু সত্তা তার ভেতরে তৈরি হয় কম। কারণ নারীকে একটা আশ্রিত প্রাণী হিসেবেই তৈরি করা হয়। দেখবেন খুব ছোটোবেলা থেকেই কোনো একটা দৌড়াদৌড়ি করছে, তখন বলা হয় এরকম এত চঞ্চল, শ্বশুরবাড়িতে গেলে কি হবে। হ্যাঁ, তাহলে এই যে একটা ভয়ের মধ্যে নারীকে বড় করা হয়। কিংবা যদি আরেকটু বলি যে যখনই দেখা যায় একটা মেয়ে একটু সুন্দর, তখন বলা হয় যে ওকে দিয়ে এটা করাচ্ছেন না কেন, ওইটা করাচ্ছেন না কেন। হ্যাঁ, তো সবাই তার যেই এক্সিস্টেন্সের যে অংশটুকু, সেটাকে ব্যবহার করতে চায়। তো এই জায়গাটা থেকে এটা আমার সবসময় একটা কনসার্নের জায়গা ছিল। এবং আমি যে দুইটা প্রতিষ্ঠানের সাথে একটু করে কাজ করি, ফ্যামিলি এইড এবং উইমেন এক্সপ্রেস, সেই কাজগুলো করার স্পিরিটের একটা সোর্স হচ্ছে এই চিন্তাটা। কারণ হচ্ছে আমরা নারীর কথা বলছি, কিন্তু নারী নিজের কথা বলার জায়গাটা তৈরি করে দিচ্ছি না। জি। হ্যাঁ, তো উইমেন এক্সপ্রেস আমরা যখন করি, তখন হচ্ছে অনলাইনে আমরা একটা লার্জ স্কেলে বাংলাদেশে সবাই অনলাইনে আসলো 2010 থেকে যদি ধরি। ব্লগগুলোতে বলেন, প্রথমে তো ব্লগ কালচার ছিল, তো ব্লগগুলোতে বলেন, পরে যখন ফেসবুক আসলো, ব্লগ অলমোস্ট এখন তো রিপ্লেস হয়ে গিয়েছে। তো এই জায়গাগুলোতে এসে আমরা দেখলাম যে ওই যে মানুষের চিন্তাগুলা, এগুলো জাস্ট শিফট হয়েছে, অফলাইন থেকে অনলাইনে এসছে, কিন্তু এগুলো পরিবর্তন হয় নাই। ওই মানুষ একটা মহিলাকে ফেসবুকে তার ছবিই দেখতে চায়, তার চিন্তা পড়তে চায় না। আবার কেউ যখন চিন্তা শেয়ার করে, তাকে অনেক বেশি বুলি করা হয়, তার জন্য একটা সেফ স্পেস নাই। তখন আমরা উইমেন এক্সপ্রেসের চিন্তা করি, একটা ব্লগ ছিল শুরুতে, পরে আমরা ফেসবুকে শিফট করে যাই, যে এখানে আসলে এখন পর্যন্ত আমাদের 10,000-এর বেশি মেম্বার, কিন্তু এখানে কোনো হ্যারাসমেন্টের ঘটনা নাই। আমরা একটা শক্তিশালী টিমের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করি, যে কেউ যেন, হ্যাঁ, প্রশ্ন করতে পারবে, কিন্তু কোনো নারীকে বুলি করা যাবে না। একইভাবে নারীর এই যে অবস্থানটাকে বিভিন্ন জায়গায় সেই কী করে দেওয়া হয়। সবচেয়ে বড় রিস্কের জায়গা হচ্ছে তার পরিবার। কেন রিস্ক বলছি? কারণ পরিবার যদি একটা নারীকে প্রপারলি দেখাশোনা করে, তখন তার ব্যক্তিত্ব একভাবে তৈরি হয়। আর যদি প্রপারলি দেখাশোনা না করে, তখন তার মধ্যে যে ত্রুটিগুলো দেখা যায়, সেটার জন্য আবার তার উপরে দোষ দেওয়া হয়, তাই না? তো এই জায়গাটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করছি। তো সব কিছু মিলে এই নারীর যে অবস্থান, সেটাকে একটা সুন্দর জায়গায় দেখতে চাওয়ার ইচ্ছা থেকেই আমি কাজ করতে চাই। জি আপনি আপনার কথার মধ্যে বলেছেন যে আপনি জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং আপনার অ্যাক্টিভিটিস সেটাই প্রমাণ করে আর কি। তো আপনার কাছে জানার ছিল যে জামাত ইসলামী বর্তমানে নারীদের অবস্থান কী? আসলে নারীদের সংখ্যা অথবা নারীদের কার্যক্রমগুলো কীরকম আসলে? এবং বর্তমানে অনেকেই বলছেন যে জামাত হচ্ছে নারী বিদ্বেষী। তো সেক্ষেত্রে আপনি নারী হিসেবে এটাকে কীভাবে দেখেন আসলে? জি, আসলে আমি এখানে একটা কথা বলবো যে ধরেন একটা ঘরে আলো নাই, আমি আলো লাগাই নাই, তখন আমার কাছে ওই ঘরটা একে তো অজানা থাকবে, এবং আমি ওই ঘরটাকে ভয় পাবো। জি। তো জামাতে ইসলামী দল হিসেবেই কিন্তু অনেক বেশি বলে যে মিডিয়া ব্ল্যাকআউটের শিকার। দীর্ঘদিন ধরেই নারী তো দূরের কথা, এর পুরুষদেরকেই আমরা মিডিয়ায় দেখি নাই।
আপনি বলেন জামাতের আমির, এই ফ্রেজটা আমরা 24-এর পর শুনছি, তাই না? এর আগে আমরা এই ফ্রেজটা শুনি নাই। জি 2008-এর বা 2006-এর পরেও যদি বলি যে এই কথাগুলোকেই আর সামনে আসতে দেওয়া হয়নি। সুতরাং এখন যে বাচ্চাটার বয়স 25, তার কাছে এই শব্দটা নতুন। এটা আবার কেমন শব্দ, তাই না? তো সেক্ষেত্রে নারীদের বিষয়টা তো আরও বেশি লুক্কায়িত এবং গোপনে। এখানে আপনাকে একটা কথা বলি যে জামাতের যে থিওলজিক্যাল স্ট্যান্স, সেটা হচ্ছে ইসলাম। এবং ইসলাম নারীকে যেভাবে থাকতে বলে বা যেভাবে কাজ করতে বলে, ইসলাম নারীকে কখনোই বলে না যে তুমি কাজ করবা না। ইসলাম তার সামাজিক, মানসিক এবং সার্বিক নিরাপত্তার জন্য কিছু শর্ত জুড়ে দেয়। তো এইটার কারণে জামাতে ইসলামীর যে নারীরা আছেন তারা সবসময় মিডিয়ার অন্তরালে থাকছেন। এটা কখনো কখনো আমি বলবো যে এটা কখনো কখনো তারা স্বেচ্ছাই করেছেন, যে ঠিক আছে আমরা কাজ করি, এত বেশি দেখানোর দরকার কি। কিন্তু এইটা আবার মিডিয়াও কখনোই তাকে ফোকাস করে নাই, কারণ এই অপবাদটা তো দিতে হবে। দেখবেন আপনি সারা দুনিয়ায় ইসলামকে যাচাই করা হয় তার নারী প্রশ্নে। কোনো দল নারীকে যতটুকু না টার্গেট করে, মিডিয়া কিংবা প্রশাসন সেই দলটাকে টার্গেট করে নারী প্রশ্নে। এবং দেখবেন যে এইখানেই এক একটা দেশের ইসলামী আন্দোলন একটার থেকে আরেকটা আলাদা। তো এখানে একটা কথা আমি মানে ফিনিশিংয়ে যদি বলতে চাই যে নারীকে অদৃশ্য করা বা নারীকে লুকিয়ে রাখার কোনো চল আমি আজকে পর্যন্ত জামাত ইসলামীতে দেখি নাই। এখানে নারীরা কাজ করেন এবং একজন প্রফেশনাল নারী যেভাবে কাজ করেন, একজন গৃহিণী নারী যখন এই দলটার সাথে কাজ করতে শুরু করেন তাকেও সেভাবে পরিকল্পিতভাবে সময় দান করতে হয়। তিনি বের হচ্ছেন, মানুষের বাসায় যাচ্ছেন, মানুষকে ডেকে নিয়ে এসে তাকে কোরআন শেখাচ্ছেন, কোরআন নিয়ে কথা বলছেন এবং টোটাল জনশক্তির 40% বেশি নারী কাজ করছেন জামাত ইসলামী বর্তমানে আছে। জি। তো সেখানে এবং এটা একটা ইউনিক স্ট্রাকচার আমি বলবো, যে প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা ইউনিয়নে কিংবা একদম যদি ক্ষুদ্রতম ইউনিটে ধরি, যেটাকে ইউনিট বলা হয়, সেখানেও পুরুষ লিডারশিপ আছে, মহিলা লিডারশিপটা আলাদা, প্যারালাল একটা সিস্টেমের মতো। হ্যাঁ, তো এখানে আবার কি হয়, একটা থানাতে যখন একটা পরামর্শ সভার মতন, এটাকে জামাত বলে শুরা, সেটা হয়, সেখানে আবার পার্সেন্টেজ বেসিসে ভোটের মাধ্যমে এই শুরাটা নির্বাচিত হয়, যেখানে নারী পুরুষ উভয়ই নির্বাচিত হন। তার মানে একটা অপারেটিং কি বলবো এটাকে, টেবল, এবং সেটার আন্ডারে দুইটা ডিসিপ্লিন আলাদা আলাদা কাজ করছে। শুধু সেটাই না, নারীদের মধ্যেও ডক্টরস ফোরাম আছে, যারা ডাক্তার তারা সেখানে কাজ করেন, আমার মতন যারা টিচার তারা একটা টিচার্স ফোরামে কাজ করেন, আইনজীবীরা কাজ করছেন, এরকম প্রফেশনাল জায়গাগুলোতেও কাজ করার জায়গা আছে। এখন যারা আসলে এই কথাটা বলেন, আমি বলবো যে যদি একদম সাদা কথায় বলি যে তারা আসলে জানেন না, জানা উচিত, প্রশ্ন করা উচিত। জানানোর জন্য জামাত কি করছে এই বর্তমান প্রেক্ষাপটে, যে এখন তো আগের মতো কোনো ফ্যাসিবাদ এরকম কোনো শক্তি নেই, জি সেক্ষেত্রে জামাতের এই সময় নারীদেরকে উপস্থাপনের জন্য আসলে কি করছে? জি, এখন একটা ব্যাপার থাকে যে খুব বেশি নারীদেরকে উপস্থাপন করা হলেও কিন্তু আবার দেখবেন যে জামাতের যতটুকু না আপত্তি, দেশের মানুষের অনেক আপত্তি হবে। কারণ মানুষ নিজে যেটাই হোক না কেন, মানুষ ধর্মীয় লিডারশিপকে খুব পারফেক্ট দেখতে চায়। আপনাকে একটা উদাহরণ দিই, আপনি দেখেছেন রিসেন্টলি জনাব তারেক রহমান দেশে আসার পরে যখন শহীদ ফ্যামিলিগুলোর সাথে দেখা করতে গেছেন, সেখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা হয়েছে, কেউ তাকে জড়িয়ে ধরে কান্নাও করে দিয়েছে। হ্যাঁ, এবং আমরা এই দৃশ্যগুলো যখন দেখেছি আমরা নিজেরাও কেঁদেছি। কিন্তু একই ঘটনা যখন জামাতের একজনের সাথে হবে এবং হয়েছে, তখন কিন্তু তাকে শুনতে হয়েছে যে এই জিনিস তো হালাল না। হ্যাঁ, কারণ মানুষ নিজে যেটাই হোক একজন ধর্মীয় এন্টিটিকে নিখুঁত দেখতে পছন্দ করে। তো এই জায়গাটাকে দেখাতে গিয়ে আপনি দেখবেন যে জামাতে ইসলামী মহিলা বিভাগের যে পেজ আছে, ফেসবুক পেজের কথাই যদি আমি ধরি, সেখানে একটা প্রোগ্রামের ছবি দেওয়া হচ্ছে যখন, তখন মহিলারা বসে আছেন, মহিলারা স্টেজে আছেন এবং সবাই
নিকাব দিয়ে আছেন, কিন্তু আসলে তো প্রোগ্রাম এভাবে হয় না। হয়তো একটা ফটো সেশনের পরে যে ফটোগ্রাফার সে সরে যাচ্ছেন এবং প্রোগ্রাম যেভাবে হওয়ার সেভাবে হচ্ছে নিজেদের মধ্যে আর কি। জি। তো এইভাবে রিপ্রেজেন্টেশনের চেষ্টা করা হচ্ছে। তবে এই যে মিডিয়ার ব্যাপারটা, এটার সাথে অভ্যস্ত হতে তো আসলে সবারই সময় লাগে। আবার যারা একটু পর্দার ব্যাপারে সচেতন, তাদেরকে এই বিষয়টা তো অনেক বেশি সচেতনও থাকতে হয়, কারণ নারীদের প্রোগ্রাম, তাই না? তো এই ক্ষেত্রে আমি বলবো না যে খুব বেশি এগিয়ে যেতে পেরেছেন কিংবা খুব বেশি অগ্রগতি হয়েছে, কিন্তু এটা ঠিক যে চেষ্টা আছে এবং চেষ্টাও করা হচ্ছে। একটা নতুন পরিবেশ পাওয়ার সাথে সাথেই আপনি দেখবেন যে জামাত ইসলামী মহিলা বিভাগের পেজ খোলা হয়েছে, বিভিন্ন এলাকার আলাদা আলাদা পেজ করা হয়েছে, সেগুলোতে কাজ হচ্ছে, কাজগুলো দেখানো হচ্ছে। ছাত্রী সংস্থার মেয়েরা দেখবেন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এমনকি জয়লাভও করেছে এবং তারা কাজ করছে। তো আসলে এই প্র্যাকটিসগুলোকে আনতে একটু সময় লাগে, এটাও সত্যি কথা, আবার একটু সময় নেওয়াও উচিত। কারণ আচমকা একটা বিষয়কে অ্যাডাপ্ট করতে গিয়ে আমরা যদি তাড়াহুড়া করি, আমরা কিন্তু লস করব, তাই না? এই হচ্ছে বিষয়। আপনি যেটা বললেন যে জামাত ইসলামী নারীদের মধ্যে কাজ করছেন বা নারীদের আলাদা ফোরাম রয়েছে, সেটা তো সাংগঠনিক একটা এরিয়াই, বাট আসলে যদি রাজনীতির অঙ্গিনায় বলি তাহলে সেটা আসলে কতটুকু প্রতিফলন হচ্ছে। যেমন জামাত ইসলাম কিন্তু কোনো ক্যান্ডিডেট দেয় নাই, নারী কোনো ক্যান্ডিডেট দেয় নাই। জি জি। তো সেক্ষেত্রে রাজনীতির অঙ্গিনায় জামাত নারীদেরকে কিভাবে কাজে লাগাচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে যে রিপোর্ট দেখেছি যে প্রায় ৭২টি জায়গায় নির্বাচনী প্রচারণার কাজে নারীদেরকে হামলা করা হয়েছে। তো সেক্ষেত্রে জামাত নারীদেরকে এক জায়গায় সামনে আসা যে উপায় বা এমপি ক্যান্ডিডেট দিলেন না, আবার নারীদেরকে কাজে লাগাচ্ছে প্রচারণার জন্য। তো এটাকে আসলে অনেকেই নেগেটিভলি দেখছে। আপনি এটা কীভাবে ভাবছেন এটা? এখানে আসলে আমি একটা সংজ্ঞায় ফেরত যাব, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্টের সংজ্ঞায় আমরা পাশ্চাত্য থেকে যেটা দেখেছি, এম্পাওয়ারমেন্টের সংজ্ঞায় পাশ্চাত্য দেখায় যে একজন নারী ভিজিবল, ডিসিশন মেকার এবং সে ডমিনেটিং। এই সংজ্ঞাটাতে সমস্যাটা কি, এটা দেখার আগে আমি আপনাকে বলি যে আপনি শেষ কবে সারা পৃথিবীর কয়টা দেশে প্রেসিডেন্সিয়াল পদে নারীকে দেখেছেন? আমেরিকার মতন একটা দেশ, যারা নিজেদেরকে একদম সর্বোচ্চ প্রগতির জায়গায় মনে করে, প্রগতিশীলতার জায়গায় মনে করে, তারাও হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের যদি আপনি কোয়ালিফিকেশন পাশাপাশি রাখেন, একটা অসুস্থ মানুষও বলবে যে এই মহিলাটা বেশি যোগ্য। কিন্তু তারা এখানে আসতে দেয় নাই, আমি বলবো। কারণ নারীর যে সুপ্রিম পাওয়ার, সেইটার ক্ষেত্রে তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের আচরণে আরেক ভিন্ন কথা। হ্যাঁ, এখন যদি আসি, আপনি বরং দেখবেন যে একটু কম উন্নত জাতিগুলাই এ ব্যাপারে কম ভয় পায়। আপনি আমাদের দেশের ইতিহাসই দেখেন না, 91 সালে বেগম খালেদা জিয়া যখন কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন, তার পলিটিক্যাল এক্সপেরিয়েন্স কি? জিরো। তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি? জিরো। আপনি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেন, সেখানেও খুব রিমার্কেবল কিছু নাই, কিন্তু তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন এবং শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন একটা দল তৈরি করার জন্য, যেটা বাংলাদেশে জাতীয়তাবাদের পক্ষে কথা বলবে। তিনি পেরেছেন কিনা সেটাকে আমি আলাদা রাখছি। এবং এরপরে আমরা নারী প্রধানমন্ত্রী আরও দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি। তো এখানে আসলে বিষয় হচ্ছে যে সংজ্ঞাটা আমি কোত্থেকে নিচ্ছি। এখন একটা জিনিস দেখেন, নারীর এম্পাওয়ারমেন্টের আমি যে সংজ্ঞাটা দেখছি, সেখানে বলা হচ্ছে যে নারী নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। তো একজন জামাতের মহিলা আর অন্য দলগুলোর মতোই তারা, আপনি দেখবেন, আমি এখানে আসার সময় নির্বাচনী ক্যাম্প দেখছিলাম, সেখানে মহিলারা বসে আছেন, জামাতের মহিলারাও নির্বাচনের কাজে কাজ করছেন, পুরুষেরাও কাজ করছেন। কিন্তু মহিলারা যখন কাজ করছেন, সেটাকে বলা হচ্ছে যে তাকে ব্যবহার করা হচ্ছে। আপনি শব্দগুলো খেয়াল করেন, এটা শুধুমাত্র ইসলামী দলকে বলা হচ্ছে, এটা আর কোনো দলকে বলা হচ্ছে না। ঠিক আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে নারীর সংসদে প্রতিনিধিত্ব করা, এটাকে কেউ রাজি না। রাজি না দেখেই তো কোটা বেঁধে দিতে হলো। রাজি না বলতে কি নারীরা না, এটা জামাত দল হিসেবে আমি জামাতের কথা বলছি না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজি না দেখেই তো কোটা বেঁধে দিতে হলো।
যে 5%-এর মতন দেওয়ার চেষ্টা এবার করবে, আগামীবারে মাস্ট হয়ে যাবে এটা জুলাই সনদ বাস্তবায়ন হলে। তো এবারও বিএনপির মতন একটা পুরনো বড় প্রতিষ্ঠিত দল 15 জন দেওয়ার কথা 9 জন দিয়েছে, এবং এই 9 জনকে যদি আপনি দেখেন, তারা কেউ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কাজ করে তৃণমূল থেকে উঠে আসা না। তারা কেউ কারোর ওয়াইফ, কারোর বোন, কারোর মা ইত্যাদি। আমি বিষয়টাকে ছোট করছি না, কিন্তু আপনি দেখেন রাজনৈতিক প্রতিনিধিত্ব বাছাই করা উচিত কী হিসেবে? তার রাজনৈতিক অভিজ্ঞতার হিসেবে, অভিজ্ঞতা থেকে, জি। তার জনপ্রিয়তার হিসেবে। কিন্তু তাকে যেন আরেকজনের জনপ্রিয়তা ধার করে দাঁড়াতে না হয়, এজন্য যে ট্রেনিং দরকার ছিল এটা আসলে কোনো দলই পারে নাই। আমরা নেগেটিভটার দিকে না যাই, আমরা আশা করছি আগামীতে এটা হবে, এবং এই যে একটা অনুকূল সময় শুরু হয়েছে, এইটার আমরা রিফ্লেকশন হয়তো পরের নির্বাচনে দেখব। 5%, 10% যেটাই বলেন, এগুলো তো আসলে বেয়ার মিনিমাম। 51% নারী যেই দেশে, সেই দেশে তো সংসদে সরাসরি নির্বাচনে অন্তত 150 জন নির্বাচিত হয়েই আসার কথা। তাহলে সংরক্ষিত আসনের দিকে তাকানোর তো দরকার ছিল না। এবার আসি জামাতে ইসলামের কথায়, যে এখানে আসলে নারী আসনে দেওয়ার চেষ্টা করা হয়নি সেরকম না, পরিকল্পনায় ছিল। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে অনেক জোটের কারণে অনেকগুলো সিট ছাড়তে হয়েছে, হ্যাঁ, এবং অনেক ধরনের সেফটি ইস্যু আছে, যেটা আপনি পরে বলছিলেন। হ্যাঁ, তো সেফটি ইস্যুর কারণে সরাসরি দেওয়া সম্ভব হয় নাই, বা যাদেরকে বলা হয়েছিল তারাও রাজি হন নাই, এরকম ঘটনা ঘটেছে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, ওই যে বলে না যে একটা সময়ই শেষ না, আরও সময় বাকি আছে। জি। আমরা যখন আমাদের ঘরের নারীদেরকে এক্সপোজ করে দিব, যেমন দেখেন, আমার কাছের মানুষজন, আমার সহপাঠীরা জানতেন আমার পলিটিক্যাল ফিলসফি কী, কিন্তু আমি কখনো মিডিয়ায় আসি নাই, আমি কখনোই কথা বলি নাই। এখন যখন কথা বলছি, আমাকে আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হচ্ছে। আমি জানি না আগামী দিনগুলোতে এটা কী হবে, এবং এমন যদি হয় যে কোনো একটা সরকার যারা আসেন তারা নিজেদের নারীদের প্রতি নারীবান্ধব, কিন্তু জামাতের নারীদেরকে দেখতে পারেন না, তাদের হাতে আমি আমার মান সম্মান, আমার অবস্থানকে নিরাপদ মনে করছি না। আপনি দেখছেন এরকম ঘটনা হচ্ছে। ঢাকা 4-এ দেখেছেন মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এরপরে নোয়াখালীতে, এরপরে লালমনিরহাটে, বিভিন্ন জায়গায় একজন পর্দানশীল নারীর গায়ে ধাক্কা দিয়ে বলা হচ্ছে মহিলা মানুষের রাজনীতিতে কি। তাহলে এই জায়গাটাতে আমাকে যদি দল থেকে বলাও হয়, আমি আসলে এই জায়গাটাতে আগাবো কি না, এটা তো আসলে এটাও আমার ডিসিশনের একটা বিষয় থাকে, তাই না? অবশ্যই আমাকে তো দল চাপায় দিবে না, আমাকে যদি সম্মান করে। তো সেক্ষেত্রে এখানে ব্যাটে বলা অনেক কিছু মেলে নাই। তবে আমি আপনাকে একটা কথা বলি, যে এনসিপি থেকে যে 2 জন দাঁড়িয়েছেন, তাদেরকে তাদের এলাকার জামাত এবং সংগঠন কিভাবে সাহায্য করছে, মহিলা জামাত এবং পুরুষ বিভাগ কিভাবে সহযোগিতা করছে, এটা কিন্তু আমরা দেখছি। এমন করছেন না যে এরা তো মাথায় কাপড় দেয় না, বা এরা তো অন্য দলের, এদেরকে আমরা সহযোগিতা করব না। আপনি দেখেন বিএনপির 89টা আসনে 91 জন বিদ্রোহী প্রার্থী, তাই না? কিন্তু জামাত একটা জায়গায়ও এরকম করে নাই যে আচ্ছা মহিলা মানুষকে কেন দিয়েছে, আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবো, এটা হয় নাই। তাহলে আমরা দেখি যে আসলে নারীকে যে সম্মান করার বিষয়টা, সেটা আসলে আমরা আমাদের মুখের ভাষায়ও করতে পারছি না, দূরে থাক সমাজে প্রতিষ্ঠিত করা। আমি এটা রিপিট করতে চাই যে একই দল যখন সংসদে কাউকে প্রার্থী দেয়নি সরাসরিতে, তাকে আমরা বলছি যে নারীকে দাম দেয় না, আর যখন ফিল্ডে নারী কাজ করছেন, স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, তাকে বলা হচ্ছে কাজে লাগাচ্ছে। তাহলে এই কনসেপ্টগুলো আমরা সব ওয়েস্ট থেকে পেয়েছি, এবং কোনো রকম চিন্তা ভাবনা বিবেচনা ছাড়া ছেড়ে দিচ্ছি। আমরা কনসিডার করছি না যে এই একটা দল এই 15 বছরে, ফ্যাসিস্টের 15 বছরেও সারা দেশে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে, ওয়ার্ড কমিশনার নির্বাচিত করেছে, 48 জন ভাইস চেয়ারম্যান, 38 জন ছিলেন, এবং 116 জন ইউনিয়ন পরিষদ মেম্বার ছিলেন। এরা শুধু জিতে আসা মানুষ, কম্পিট করেছে আরও বেশি। তাহলে এই দলটাকে আমি কিভাবে একিউজ করি যে সে নারীকে পছন্দ করে না, বা নারীকে সামনে দেখতে চায় না, নারীর ক্ষমতায়ন পছন্দ করে না? হ্যাঁ, তো আমার মনে হয় এখানে 1-2টা কথা না দেখে পুরোটা সিনারিওকে একসাথে দেখতে পারা উচিত। জি আপা, আমি একটা কোশ্চেনটা আবার রিপিট করতে চাই, যে যেমন হচ্ছে জামাত ইসলাম হিন্দু প্রার্থী দিয়েছে, যেটা অনেকে ভাবেনি এর আগে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা কোশ্চেন
বর্তমান খুব ভাইটাল হয়েছে বা খুবই আলোচনা হচ্ছে যে নারী প্রার্থী নিয়ে, জামাতে নারী প্রার্থী নিয়ে অলরেডি আপনি বলেছেন অনেক কথা। আমি স্পেসিফিক জানতে চাই জামাতকে আসলে এই যে পলিসিগত কোনো ভুল করেছে বা কোনো নারীকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে কোনো ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা, যে অথবা যদি জামাত এই কাজটা করতে পারতো তাহলে মনে হয় এই কোশ্চেনগুলো নিয়ে খুব বেশি আলোচনা হতো হ্যাঁ, না এটা আরকি। ঠিক যে এই রিপ্রেজেন্টেশনটা থাকলে এতগুলো ঝামেলা করতে হতো না। আমি যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে ক্লান্ত এটার জবাব দিতে দিতে, হ্যাঁ? তো এই ঝামেলাটা করতে হতো না। তবে আগামী দিনগুলোতে এই সিনারিওটা পাল্টে যাবে, আমি আপনাকে এতটুকু বলতে পারি। এবং শেষে তার একটা বিষয় যে জামাতের নারী কর্মীদের উপরে প্রায়, যেটা বললাম, প্রায় ৭২টি জায়গায় তাদেরকে হামলা করা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে জামাত যে নারীদেরকে কাজে লাগাচ্ছেন বা এটা যদি বলি যে নির্বাচন প্রচারণায় তাদেরকে মাঠে ছেড়ে দিয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি জামাতের ছিল কিনা? জি, এটা ঠিক। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব জামাতের এবং এখন একটু শক্ত হয়েছে। আপনারা দেখেছেন এখন প্রত্যেকটা টিমের সাথে পুরুষ সদস্যরা থাকছেন এবং গতকাল সিইসিতে নারী সদস্যরা সহই অভিযোগ জানাতে গিয়েছেন। থানায় এফআইআর করা হচ্ছে। তবে এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা মজলুমকে কখনো প্রশ্ন করতে পারি না যে তোমাকে আক্রমণ করা হচ্ছে কেন? আমাকে তাকে প্রশ্ন করার উচিত যে আক্রমণ করছেন কেন? যেই দলটা নির্বাচনের আগেই বিরোধী পক্ষকে এইভাবে হ্যারাস করছে মুখের কথায়। আপনি জানেন মোশাররফ ঠাকুর নামে একজন বলেছেন যে নারী যারা মুখ-টুখ ঢেকে রাখে তারা খারাপ পেশার নারী। আরেকজন বলেছেন যে আরেকজন মহিলা বলেছেন, তিনি আগে সংসদে ছিলেন, পাপিয়া। তিনি বলেছেন যে নারীকে যদি দেখেন আপনার বাসায় আসে 911 খবর দেন, ধরায় দেন। আরেকজন পুরুষ মানুষ বলেছেন আপনার ঘরে আসলে তাদের কাপড় খুলে রেখে দেন। তো এই কথাগুলা যারা বলছে আমার মনে হয় এই প্রশ্নটা যতবার জামাতকে করা হচ্ছে যে আপনাদের মহিলাদেরকে কেন ছেড়ে দিয়েছেন, বের করেছেন, কাজে লাগাচ্ছেন, কিন্তু ততবার যে এই অত্যাচারগুলা করছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না। যার কারণে আমরা যখন অপরাধটাকে অপোনেন্ট মনে না করি, একটা দলকেই বারবার আক্রমণ করতে থাকি, তখন এই অপরাধী যারা তারা আশকারা পায় এবং এটা বাড়ছে এজন্য। এবং তাই না? এটার যে ব্যর্থতা, এটা আসলে কার উপর পড়ে? এটা কি সরকারের উপর পড়ে, না আসলে জি। যেই দলের কর্মীরা করছে? এই মুহূর্তে এটার ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশনারকে। কারণ এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। সাথে, সাথে সরকার তো আছেই এবং আমি এখানে একটা আম বড় দায়িত্ব দিব বা বড় দায় দিব মিডিয়াকে। মিডিয়া দীর্ঘ সময় ধরে দেখায় নাই। মিডিয়া দীর্ঘ সময় ধরে কাভারেজ দেয় নাই। আপনি দেখেন এই যে নারীদেরকে অত্যাচার করা হচ্ছে, এটার প্রতিবাদে বিক্ষোভ হলো, বিবৃতি হলো, এগুলো যত না হাইলাইট হচ্ছে, ওই দেখবেন শহীদ মিনারে ২ জন গিয়ে নাচানাচি করুক, তাদেরকে বেশি হাইলাইট করা হচ্ছে। হ্যাঁ? তো এই যে মিডিয়ার একটা সন্ত্রাস আমি বলব, এটা একটা নীরব সন্ত্রাস। এটাই কিন্তু আমাদের চোখে একজনকে অপরাধী বানায় যে আসলে অপরাধী না। আর যে আসলে অপরাধী তাকে ছাড় দিতে থাকে। তো এই দায়টা মিডিয়াকেও নিতে হবে। না, অনেক জায়গায় হামলা হয়েছে। আপনি বলছেন এটা সরকারের দায় বা মিডিয়ার জি। এখানে তাদের সম্পূর্ণ দায়িত্ব তারা পালন করে নাই। তো সেক্ষেত্রে কোনো পদক্ষেপ কি সরকারের পক্ষ থেকে আপনারা পেয়েছেন বা কোনো? এখন পর্যন্ত না। কারণ প্রত্যেকটার পরে অভিযোগ করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় জানানোর চেষ্টা করেছি, যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে ডেজিগনেটেড তাদেরকে জানিয়েছি। বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল সংস্থাকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এটার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ভবিষ্যতে কাজ করার জন্য নারীদের জন্য এটা আসলে কতটুকু পরিবেশ বান্ধব হবে বলে মনে করছেন এই অবস্থার মধ্যে দিয়ে? সামনে নির্বাচন। জি। তো এর মধ্যে নারীরা কাজ করবে, স্বাভাবিক এটাই। তো সেক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারে কি ভাবছেন আপনারা আসলে? না, এটা আসলে খুবই আশঙ্কার বিষয় এবং কিছু, কিছু জায়গায় ওরা সফলও হয়েছে বলা যায়। কারণ আপনি জানেন ৩১শে জানুয়ারি একটা বড় সমাবেশ হওয়ার কথা ছিল যেটাকে স্থগিত করা হয়েছে। কারণ তার একদিন আগে শেরপুর ৩ আসনের যিনি জেলার দায়িত্বে আছেন তাকে হত্যা করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা শুধু এলাকার রাজনীতি না। এই ঘটনাটা ঘটার পরে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় বলেন, বিভিন্ন মিডিয়ায় প্রোগ্রামে বারবার এই হত্যার ঘটনাটাকে জাস্টিফাই করা হচ্ছে। যে উনি গেছে কেন ওখানে? এজন্যই তো মেরে ফেলেছে।
একটা মানুষের রাজনৈতিক অধিকার, তার নাগরিক অধিকার, যে সে নিরাপদে চলাফেরা করতে পারবে এবং কোনো জায়গায় রেস্ট্রিকশন না থাকলে সেই জায়গায় সে যেতে পারবে। তিনি একটা মিছিল নিয়ে যাচ্ছিলেন, তাকে তো কোনোভাবে তাকে আপনি মরে গিয়েছেন এটার জন্য আপনি দায়ী, তাই না? তো তাহলে এই যে জাস্টিফিকেশন দেয়া হচ্ছে, তা তো কিছুটা সফলও হয়েছে, তাই না? আমাদেরকে একটা বড় প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। তো অবস্থা যদি আরও খারাপ হয়, হয়তো কিছু কার্যক্রম শিথিল হবে, আমাদেরকে অন্যভাবে কাজ করতে হবে, এটা বাস্তবতা। জি জি আপা, 5ই আগস্টের পরে আপনি হচ্ছে অনেক জায়গায় কথা বলছেন, অনেক প্রোগ্রামে যাচ্ছেন, টেলিভিশনে কথা বলেছেন। সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, বা আসলে সেটা কী ব্যক্তিগত ধরনের? আচ্ছা, যেটা হচ্ছে কি যে একটা মানুষের চিন্তাভাবনা যেখানেই থাকুক, তার রাজনৈতিক চিন্তাভাবনাকে মানুষ যখন জানে তখন অপোনেন্ট তাকে অপোজ করবে, এটা স্বাভাবিক। গণতন্ত্রে এটা স্বাভাবিক যে পক্ষ বিপক্ষ থাকবে। কিন্তু আপনাকে যদি আমি এখন আমার সোশ্যাল মিডিয়ার ইনবক্স দেখাই এবং আমার যাদেরকে ব্লক করতে হয়েছে এ পর্যন্ত সেটা দেখাই, যে এখানে ভয়াবহ একটা পরিস্থিতি। হ্যাঁ, এখানে আমাদের দেশের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোনো রকম এডুকেশন ছাড়া, অ্যাওয়ারনেস ছাড়া একটা ডিজিটাল ডিভাইস নিজেদের হাতে পেয়ে যাই এবং এখানে খুব সহজ টার্গেট হন নারীরা। এবং আমি বলবো যে এখানে শুধু আমি এটা টার্গেট হচ্ছি সেটা না, হ্যাঁ, সকল ধর্ম মতের নারীরাই টার্গেট হচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে অপরাধটাকে অ্যাড্রেস না করে এটাকে চালানো হচ্ছে দলের নামে। বিএনপি দেখবেন বা একটা বড় অংশ মানুষ সারাক্ষণ বলছে এই সবগুলো হচ্ছে জামাতের। আবার আমি যখন নিজে ফেস করি আমি দেখি যে জামাতের মানুষ হলে তো ভাই আর যাই হোক আমাকে বকা দিত না, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো না। তো ওই যে আমরা সমস্যাটাকে টার্গেট করি নাই, আমরা দলকে টার্গেট করেছি। তো আমরা আসলে এটার সমাধানে এখনও আসতে পারছি না। হ্যাঁ, তো এটা তো নেগেটিভ জিনিস। আর একটা পজিটিভ জিনিস হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মহিলারা আসলে মহিলাদের মুখ থেকে কথা শুনতে পছন্দ করেন। কারণ এখানে রিয়ালিটি বলেন, এখানে এক্সপেরিয়েন্স বলেন, আমার সাথে একজন মহিলারটা বেশি মিলবে, তাই তো? জি তো এক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে কথাগুলো পছন্দ করেন, বলেন, এবং এটাও বলেন যে আপনি আরও কথা বলবেন, এই বিষয়ে কথা বলবেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং কৃতজ্ঞতার সাথে সেই মানুষগুলোকে স্মরণ করি যারা আমাকে চেনেনও না, আমাকে জানেন না, হয়তো তার বোন বলেছে, হয়তো বা তার স্ত্রী বলেছে, এরকমও হয়। এমন পুরুষ মানুষও এসে আমাকে একটা টিপস দিচ্ছেন, একটা ট্রিক্স বলছেন। তো এই জিনিসটা আসলে চমৎকার। জি আপা, আপনারা নারীদেরকে নিয়ে অনেক কাজ করছেন, কথা বলছেন। তবে নারীদের ব্যাপারে যদি ক্ষমতায় যদি আপনারা যান, নারীদের জন্য কী কী কাজ করবেন আসলে? জামাত ইসলামী আসলে আপনি দেখেছেন ২০ জানুয়ারি একটা পলিসি সামিট করেছে এবং সেটার মাধ্যমে নারীদের জন্য কি কি কাজ করতে চায় সেই জায়গাগুলো ক্লিয়ার করেছে। এখানে প্রথমে চ্যালেঞ্জটা ছিল হচ্ছে যে নারীদের বাধাগুলো কি সেটাকে আইডেন্টিফাই করা। আপনি দেখবেন বাংলাদেশের নারীদের কাজের শেষ নাই, কন্ট্রিবিউশনের শেষ নাই, কিন্তু সেগুলো রেকগনাইজড না। কারণ এখানে ইনফর্মাল কাজ বেশি। একজন নারী যদি আরেকটা বাসায় গিয়ে একই কাজ করেন, তিনি পেমেন্ট পাবেন, তার একটা অ্যাকাউন্ট হবে, অথবা আরেকটা জায়গায় গিয়ে, কিন্তু তিনি নিজের বাসায় যেটা করছেন সেটাকে তিনি নিজেই রেকগনাইজ করছেন না। এখানে সচেতনতা নাই। আবার এটার যারা বেনিফিশিয়ারি তারাও এটা স্বীকার করছে না। তারা বলছে যে এরকমই তো হবে। ঠিক আছে। দ্বিতীয়ত যেটা চ্যালেঞ্জ আমরা দেখেছি সেটা হচ্ছে যে নারীর স্বাস্থ্য এবং শিক্ষা অনেক বেশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। এখানে একটা পজিটিভ জিনিস আছে, সেটা হচ্ছে যে শিক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারীর অংশগ্রহণ আগের থেকে বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি। কিন্তু সেটাই অনার্স লেভেলে এসে ড্রপ আউট হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ ওই যে সামাজিক নিরাপত্তা কিংবা বিয়ে হয়ে যাওয়া, এরকম বিভিন্ন কারণে একজন নারী হয়তো কন্টিনিউ করতে পারছেন না। তো এই জায়গাটাতে সাহায্য করার জন্য জামাত যেটা বলেছে যে মেধার ভিত্তিতে
আন্ডারগ্র্যাডের যে এডুকেশন সিস্টেম সরকারি, সেটাকে ফ্রি করে দেওয়া হবে আন্ডারগ্র্যাড এবং গ্র্যাড, অর্থাৎ অনার্স মাস্টার্স। স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, আমাদের একসময় মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, সেটা এখন কমে এসেছে। কিন্তু তারপরেও একজন প্রসূতি মা কিংবা একজন গর্ভবতী মা তিনি চিকিৎসার জন্য যে যাবেন এবং সেখানে এক জায়গায় সবগুলো সেবা পাবেন, এই ব্যবস্থাটা নাই। তো এটার জন্য জামাত যেটা বলেছে যে জেলা সদর হাসপাতালগুলোতে এবং বিভাগীয় সদর হাসপাতালগুলোতে নারী এবং মা ও শিশু কেন্দ্রগুলোকে আলাদা করে সেটাকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে চেষ্টা করবে। এখানে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, এটা খুব বাজেটের বিষয় না, এটা জাস্ট একটা ম্যানেজমেন্টের বিষয়। হ্যাঁ, যেটা আছে সেটাকে অ্যাক্টিভ করা। আর এর পরের চ্যালেঞ্জ আমরা গিয়ে দেখলাম যে নারীর যে বেসিক অধিকারগুলো আছে, যে সে স্বাস্থ্য রক্ষার জন্য সে জায়গা পাচ্ছে কিনা, তার বিনোদনের জন্য নিরাপদ জায়গা আছে কিনা, যে নারীকে রাস্তায় বের হতে হচ্ছে তার পথের যাত্রাটা তার জন্য নিরাপদ কিনা, এমনকি তার জন্য পর্যাপ্ত পাবলিক ওয়াশরুম যেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে এবং নারীবান্ধব হবে, এবং সেটার সাথে সাথে নামাজের জায়গা, যারা নামাজ পড়তে চান সেই জায়গাগুলো নাই। তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, উল্লেখ করা হয়েছে। আর এই তো মোটামুটি সব কিছু মিলে একজন নারী যেন নিরাপদ বোধ করেন। এবং আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে নারীর যে অবস্থান সেটাকে সিকিওর এবং মর্যাদাপূর্ণ করার জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে অনেক সময় মা হওয়ার কারণে নারীর একটা ড্রপ আউট হয়, এবং তিনি যেন ক্যারিয়ারের ওই সময়টাতে পুরোপুরি কাজ থেকে সরে আসতে না হয়, এটার জন্য তাকে কর্মঘণ্টা অ্যাডজাস্ট করার একটা সুবিধা দেয়া হবে, তাই না? জি, আমির জামাত বলেছেন যে 5 ঘন্টা কর্মঘণ্টা করার জি, ব্যাপারে বলেছেন। এটা একটা প্রভিশন হিসেবে বলা হয়েছে। কিন্তু ওই যে আপনাকে বলছিলাম না যে টার্গেট যখন করা হয়, ওই যে বলে না যে জায়গায় দেখতে নারী তার চলন বাঁকা, হ্যাঁ, তো এইটাকেও এত সুন্দর করে বিকৃত করে ফেলা হলো যে উনি মেয়েদেরকে বলেছেন তাদের যোগ্যতা কম, তারা 5 ঘন্টা কাজ করবে, মেয়েদেরকে আর বাইরে যেতে দিবেন না। দেখেন আমাদের দেশে ম্যাটারনিটি লিভ যে 6 মাস, সেইটা কি নারীর যোগ্যতা কমায় দেওয়ার জন্য? সেটা কি নারীর দক্ষতা কমায় দেওয়ার জন্য অফার করা হয়? তা তো না। এটা হচ্ছে নারী যেহেতু সভ্যতার পক্ষ হয়ে একটা বড় কাজ করছেন, তাকে সম্মান করা এবং তাকে একটু সুযোগ সুবিধা করে দেওয়া। এই যে একটা বাচ্চাকে ধারণ করতে গিয়ে এবং তাকে একদম ইনিশিয়াল লেভেলের লালন পালন করতে গিয়ে যে বাড়তি পরিশ্রমটুকু করতে হয়, সেটাকে সম্মান করা, আর কিচ্ছু না। এবং তাকে সেটার ব্যবস্থা করে দেওয়া, কারণ এটা শুধু মানসিক বিষয় না, এটা একটা শারীরিক বিষয়। তাহলে তার যে বিশ্রাম দরকার, তার যে বাড়তি কেয়ারটা দরকার, এটা যেন তাকে দেয়া যায় ঘরেই থেকে, এই ব্যবস্থা করা হচ্ছে। এটা তো নারীকে ঘরে রাখার কোনো ষড়যন্ত্র ছিল না। তাহলে একই কথা যখন আরেকটু এগিয়ে বলা হচ্ছে যে এর পরেও যদি কোনো নারী চান যে তিনি একটা পার্ট টাইম কাজ করবেন, যেন তার স্কিল ডেভেলপমেন্টের পথটা গতিরুদ্ধ হয়ে না যায়, সাথে সাথে তিনি ঘরেও সময় দিতে পারেন, সেইটাকে খুব নেগেটিভলি প্রচার করা হয়ে গেল, তাই না? তো আমি এটাকে এখনও বলবো যে ইটস অ্যান ওয়ান্ডারফুল প্রভিশন। এটা আমাদের নারীদের ক্যারিয়ারে একটা নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে যারা এমনকি ধরেন কেউ মাস্টার্স করছে, ওই সময় সে একটা পার্ট টাইম চাকরি করতে চায়, তার জন্য এটা একটা সুন্দর সুযোগ হবে যে সে একটা পার্ট টাইম কাজ করলো, সাথে সাথে পড়ালেখাটা চালালো। সবাই তো আর সংসার বাচ্চার জন্য পার্ট টাইম কাজ করতে চায় না, তাই না? কেউ হয়তো একটা বাইরে পড়তে যাবে, সে একটা পার্ট টাইম কাজ করলো। কিন্তু এখন যেটা সিস্টেম, যে আপনি একটা জবে ঢুকলে ইদার 8 আওয়ার্স অর 0, না হলে চাকরি নাই। এই জায়গাটা যেন তৈরি না হয়, সেজন্য আমি বলবো যে এটা একটা খুব সুন্দর একটা প্রস্তাব। তো এটি সহ বেশ কিছু জায়গায় নারীর কর্মসংস্থানকে সিকিওর এবং সুন্দর করার জন্য কিছু সুপারিশ করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একটা নারী বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে জি 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 এটাও আরেকটা প্রহসন আমি বলবো। দেখেন যে ইডেন এবং বদরুন্নেসা আছে, এমন না যে এরা এতদিন অন্য জায়গায় পড়ালেখা করছিল, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে কি দেখেন, এরা কার আন্ডারে কাজ করে? সেই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, না হয় ওই যে 7 কলেজ, কয়দিন পর পরে আপনি দেখবেন যে এখানে একটা ঝামেলা লেগে গেছে। তো এখানে যেটা হয়, এই ঝামেলাটার কারণে অনেক মেয়ের ক্যারিয়ার নষ্ট হচ্ছে,
দেখা যায় 4 বছরের অনার্স 5-6 বছরে শেষ হচ্ছে না। আবার কলেজ হিসেবে কাজ করার কারণে যেহেতু স্বায়ত্তশাসিত না, তাদেরকে কি করতে হয়, ক্লাসগুলো নিয়মিত হয় না, কিন্তু টিচারের বাসায় পড়তে যেতে হয়। এটা হচ্ছে একটা জাতির জন্য প্রচণ্ড রকম সময় এবং অর্থের অপচয়। যখন ঘোষণা দেওয়া হলো যে এই দুটো মিলে এশিয়ার বৃহত্তম একটা নারী বিশ্ববিদ্যালয় করা সম্ভব এবং সেটার জন্য চিন্তাভাবনা করা হবে, এটা আমার কাছে একটা চমৎকার সুযোগ মনে হয়েছে। আমি নিজেই চাইবো আমার মেয়ে যেন এরকম একটা ইউনিভার্সিটিতে পড়তে পারে, যাতে তার আত্মমর্যাদা বোধ, তার কনফিডেন্স তৈরি সুন্দর থাকে এবং তাকে জামাত কিন্তু কোথাও বলে নাই যে কো এডুকেশন যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে। কিন্তু এটা আমার মনে হয় আমি সহ যে কোনো নারী স্বীকার করবেন যে একটা ইউনিভার্সিটিতে যখন কো এডুকেশন থাকে তখন তাকে অনেক সতর্ক থাকতে হয়, যেটা একটা মেয়েদের ইউনিভার্সিটিতে তাকে সেই সতর্কতা থাকতে হয় না। আমি নিজে মেয়েদের স্কুল, মেয়েদের কলেজে পড়েছি, আমার নিজেকে ইউনিভার্সিটিতে এসে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে। হ্যাঁ, তো এখন কেউ চাইলেই সেই জায়গাটা চুজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা কি দলের পক্ষ থেকে কখনো বলা হয়েছে যে কেউ একজন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেও তাকে তুলে নিয়ে ওই ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া হবে? বিষয়টা তো সেটা না। এক্সিস্টিং যে ইউনিভার্সিটি কলেজগুলো আছে সেগুলোকে সমন্বিত করে রিসার্চ এবং স্কিল বেসড কাজ করা হবে এবং সেটা হবে স্পেশালি নারীদের জন্য। আমার কাছে এটাকে একটা ওয়ান্ডারফুল সুযোগ মনে হয়। জি, সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আরেকটা বিষয় উঠে আসে শরিয়া আইন, যেটা বর্তমানে এটাকে খুব শরিয়া আইন বলতে খুব ভয়ঙ্কর একটা বিষয় অনেকেই মনে করে আর কি। শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীদের জন্য সুবিধা কি অসুবিধাগুলো কি কি? শরিয়া আইন বলতে আমার মনে হয় এটা একজন আলেম আর একটু ভালো করে ব্যাখ্যা করতে পারবেন। আমি আমার জায়গা থেকে একটু বলছি। শরিয়া আইনের যেই বিষয়টাকে দিয়ে এই দেশে ভয় দেখানো হয়, সেটা আসলে কিছু জায়গায়, যেসব জায়গায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেখান থেকে শেখা ব্যাপার। হ্যাঁ? যেমন ধরেন আফগানিস্তানে প্রতিষ্ঠিত আছে, ইরানে প্রতিষ্ঠিত আছে, আম মালয়েশিয়ায় আছে, টার্কিতে আছে। অ্যাট ভেরিয়াস স্কেল, সব জায়গায় একভাবে নাই। এবং সেসব জায়গায় ইসলামী শাসন ব্যবস্থার যে শাস্তির বিধানগুলো, সেগুলোকে ওরা হয়তো সেই জায়গায় যেতে পেরেছে, তাদের জনগণ চেয়েছে, সেই জায়গায় সেভাবে বাস্তবায়ন হয়েছে। এখন বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের ম্যাচিউরিটি নিয়ে তো আমাদের একটু চিন্তাভাবনা থাকা দরকার। আপনি দেখবেন যে এই প্রশ্নটা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে, এই যে আপনি এখন আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন কারণ এটা পডকাস্ট, জি, তো একটা টক শোতে যখন একজনকে 180 সেকেন্ড সময় দেন আর তাকে বলেন যে শরিয়ান কাম করবে কি করবে না বলেন, তখন এটা ওই যে ইয়েস অর নো, ওই যে ইয়েস তো দুই কোশ্চেন ধারি শরিয়ার ব্যাখ্যা করা দুই কঠিন ধারি হয়ে যাবে। ছুরির মতন হয়ে যায়, যে আমি ইয়েস বললেও আমাকে কাটবে, নো বললেও আমাকে কাটবে। হ্যাঁ, এটার ব্যাখ্যা দরকার। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এক্সিস্টিং লতে পরিবর্তন করতে হলে কি লাগে? কনসেনসাস লাগে, তাই তো? জি। তাহলে সংসদের কনসেনসাস ছাড়া কীভাবে শরিয়া আইন বাস্তবায়ন হবে? আচ্ছা, এখন ধরেন সংসদে 300 জনের মধ্যে মেজরিটি বললেন, 151 জন বললেন যে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড, তাহলে এটা কার্যকর হবে? হ্যাঁ, শরিয়া আইনের একটা জায়গায় কার্যকর হইল। এখন সংসদের 151 জন যদি একমত না হন তাহলে হবে না। হিসাবটা তো সহজ, তাই না? এটাকে আমরা না একটা দলের উপরে চাপাই দিতে পারি, না ক্ষমতায় যাওয়ার আগে একটা দলকে প্রশ্ন করে অস্থির করে দিতে পারি। তাই তো আমার কাছে মনে হয় এর জবাবটা এটুকুই। কিন্তু যদি শরিয়া আইন প্রতিষ্ঠার সুযোগ পায় জামাত ইসলাম, তাহলে নারীদের জন্য কি কি সুবিধা হতে পারে মনে করছেন আপনি? যে শরিয়া আইন যদি প্রতিষ্ঠা হয় নারীদের একটা সিকিউরিটি চলে আসতে পারে, এরকম আসলে কি কি সুবিধা মনে করেন? দেখেন, শরিয়া আইন ছাড়াও আমাদের দেশে যে আইন আছে সেই আইনেই নারীর সুরক্ষা সম্ভব যদি অ্যাপ্লিকেশন হয় ঠিকমতো। আমাদের দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে একজন ধর্ষক, তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছেন। জুলাই সনদে আমরা দেখলাম যে এই ক্ষমার জায়গাটাকে লিমিটেড করা হয়েছে। আপনি দেখেছেন যে একজন এমপি যিনি সংসদে গিয়েছেন, ওই যে বললাম না 151টা মানুষ যদি চায়, 151টা সিট যদি চায়, একটা আইন বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু এর আগে যেটা হতো যে দলের বিরুদ্ধে গিয়ে একজন এমপি মত দিতে পারতেন না। জুলাই সনদ সেই জায়গাটাকে ক্লিয়ার করে দিয়েছে যে একজন এমপি দলের বিরুদ্ধে গিয়েও সংসদে ভোট দিতে পারবেন।
ঠিক আছে? এই শর্তগুলো থাকলে এক্সিস্টিং যে আইন, সেই আইনেই নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। শরিয়া আইন নামে নতুন কিছু চিন্তা করার দরকার নাই, এগুলো নতুন কিছু না। আপনি নারীকে প্রথমত উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন না, আপনি নারীকে তার বিবাহের পরে তার বৈবাহিক অধিকার থেকে বঞ্চিত করবেন না, এবং আপনি নারীকে অপমান, অপদস্থ নারীকে অবমাননার দায় হিসেবে একজনকে তার পাওনা শাস্তি দিবেন, এবং এটা বাস্তবায়িত হবে। আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে একজন ধর্ষককে শাস্তি দেওয়া হয় চৌরাস্তায়, এবং সেই দেশে 2-3 বছরে একটা কেস হয়। আর বাংলাদেশে এই 18 মাসে শুধু একটা বড় রাজনৈতিক, বাংলাদেশের বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল, তারা এই 18 মাসে 64টা ধর্ষণ করছে। পরশু দিনের লেটেস্ট ঘটনা, পরশু দিনের। অ্যান্ড এগুলা শুধু রিপোর্টেড হয় না অনেক, এটা আমরা জানি। বাংলাদেশের একটা যা সামাজিক সমস্যা আছে যে আমরা রিপোর্ট করতে পছন্দ করি না। আমাদের যেই পরিবারগুলোতে এ ধরনের ঘটনা হয়, তারা অনেক অতীত ভবিষ্যৎ চিন্তা করেন, তারা রিপোর্ট করেন না। তাহলে এই যদি সিনারিও হয়, এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের একটা বিচারহীনতা এবং বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রে তার ফল। ওইটাকে সমাধান করতে গেলে আপনার শরিয়া লাগবে না তো, যে এক্সিস্টিং আইন আছে সেটা ইনাফ। তার মানে কি বলতে চাচ্ছেন জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না, এরকম কি? জামাত ক্ষমতায় যাক বা না যাক, বাংলাদেশে যে কোনো আইন পালন করতে গেলে, যে কোনো আইন অ্যাড বা রিমুভ করতে হলে আপনাকে সংসদে আসতে হবে, সংসদ ডিসাইড করবে। সুতরাং জামাত ক্ষমতায় যাক বা না যাক, সংসদ যেটা ডিসাইড করবে সেটাই হবে। বুঝতে পারলাম? জি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমাজে তো বিভিন্ন রকমের নারী রয়েছেন, জি। এবং স্পেসিফিকলি যদি বলি যে অনেকে বোরকা পরে না, হুম 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 এবং আমি রিসেন্টলি শুনেছি জামাত ক্ষমতায় গেলে জামাত বাধ্য করবেন বোরকা পরাতে, অথবা বাধ্য করবে? জি, কে বলেছে? অনেকেই হয়তো বলছেন আর কি, যারা জামাতকে পছন্দ করেন, এরকম হতে পারে। তো তাদের ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি থাকবে, যে জামাতকে আসলে ক্ষমতায় গেলে বোরকা পরাতে বাধ্য করবে কিনা? এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে তো মডেল রয়েছে, সিনেমার নায়িকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে জামাতের মানে কী ধরনের রোল প্লে করবেন আসলে? আচ্ছা, আমি প্রশ্নটাকে দুইটা ভাগ করি। প্রথম কথা হচ্ছে নারীর পোশাক। নারীর পোশাক কি কখনো প্রশাসন নির্ধারিত করে দিতে পারে কিনা? জবাবটা হচ্ছে না, পারে না। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, ইসলামের ইতিহাসেও আপনি কোথাও দেখবেন না যে একটা কমন ড্রেস কোড বলা হয়েছে যে এটা সবাই করতে হবে। হ্যাঁ, অনুপ্রাণিত করা হয়েছে, পরিবেশ তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং যে নারী বাছাই করেছেন তিনি পড়েছেন, যে নারী বাছাই করেন নাই তিনি পড়েন নাই। আমি আপনাকে মদিনার একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান থেকে ফিরেছেন, তো ওনার উটে আরেকজন সাহাবী বসা। তো একটা মহিলা হেঁটে যাচ্ছেন, তো ওই সাহাবী মহিলার দিকে তাকাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটা ঘুরিয়ে দিয়েছেন, আবার তাকাচ্ছেন, তার মুখটা ঘুরিয়ে দিয়েছেন। আপনি বলেন একজন লিডার এইটুকু করতে পারেন, একজন রাসূল, এবং তিনি সেই সময়ে মদিনার শাসক, তিনি কি পারতেন না মহিলাকে ডাকাইতে যে এই তুমি রাস্তায় ঘোরাফেরা করো কেন, অথবা এমনভাবে ঘোরাফেরা করো কেন যে তোমার সৌন্দর্য বোঝা যায়? করেন নাই। এবং আপনি দেখবেন ইসলামের পুরো ইতিহাসে এরকম কোনো রেকর্ডই নেই। তার মানে কি মহিলারা ইচ্ছা মতো চলাফেরা করেছে? হয়তো করেছে, হয়তো করে নাই। আবার মনে করেন আপনি ইসলামিক শাসনকে শুধু একটা মুসলিমের উপর চাপায় দিতে পারবেন। যারা এই কথাটা বলেন তাদেরকে আমার একটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে মনে করেন আপনার সোসাইটিতে একজন মুসলিম মহিলা আছে, সে পর্দা করবে, আপনি না হয় তাকে জোরই করলেন। যে অমুসলিম মহিলা আছে তাকে কি করবেন? আপনি তো কখনো অমুসলিম মহিলাকে বলতে পারবেন না যে তুমি পর্দা করো, তার পর্দার ডেফিনেশন তো আলাদা। তাহলে এইখানে দরকার হচ্ছে সহনশীলতা, এইখানে দরকার হচ্ছে যে পুরুষদেরকেও এই ট্রেনিং দেওয়া যে একটা মহিলা আমার সামনে যাবে, আমার পর্দার রুলস কী, এবং মহিলারাও জানবে যে আমি সোসাইটিতে যখন চলাফেরা করব তখন আমি কতটুকু করতে পারবো। এটা কিভাবে জানবে? মনে করেন আপনি কখনো বাংলাদেশের মতন একটা দেশে দেখবেন যে একটা মহিলা সত্যি সত্যি শুধুই হাফ প্যান্ট পরে আর কিছু পরে নেই রাস্তায় হাঁটছে? দেখবেন না। কারণ কি? একটা মহিলা যে সমাজে থাকে সেই সমাজকে সে রিড করে, সেই সমাজকে রিড করে সেভাবে চলে। আপনি দেখবেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন আমাদের দেশে আসে,
যখন পাবলিক প্রোগ্রামগুলোতে যায় তারা কিভাবে ড্রেস আপ করে? তারা তো হিজাব পরে না, কিন্তু তারা মডেস্টির মধ্যে থাকে। তো আমরা তো এক্সপেক্ট করতেই পারি যে একটা মহিলা মডেস্টলি চলাফেরা করবেন। এমনকি যে কেউ যদি নাও করেন, একটা ইসলামী প্রশাসন কখনো তাকে এটাতে বাধ্য করবে না, হয়তো রিমাইন্ডার দিবে। আপনারা নারীদেরকে নিয়ে অনেক কথাগুলো বলেন, জি, অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি, কিন্তু আসলে বাংলাদেশের নারীরা তো আপনাদেরকে ভয় পায় কেন আসলে? আমি আপনাকে এটা শুরুতে বলছিলাম যে একটা ঘর যখন অন্ধকার থাকবে তখন এখানে আপনি ইচ্ছে করে আলো দেন নাই, তখন কারণ আপনি চাচ্ছেন আপনার মানুষ এটাকে ভয় পাক। তো এই যে ফোকাস, মিডিয়া বলেন, প্রশাসন বলেন, তাদের এই ফোকাসটা ছিল না দেখে এই ব্যাপারটা অজানা যে এই লোকগুলা নারীকে কী চোখে দেখে। বোঝাতে পারছি? আমার মনে হয় এটা খুব জোর করে দূর করারও বিষয় না, আস্তে আস্তে ইভেনচুয়ালি এটা হইতে থাকবে এবং মানুষ আসলে বুঝতে থাকবে। যতদিনে মানুষ বুঝবে ততদিনে ভোট দিলে দিবে, নাইলে নাই। এখানে তো হারানোর কিছু নাই, তাই না? জামাত ইসলামের একটা চমৎকার বিষয় হচ্ছে এখানে রাজনীতি করে কাউকে খেতে হয় না। প্রত্যেকের নিজস্ব একটা প্রফেশন আছে, সে সেখানে কাজ করছে এবং এখানে এসে সংগঠনে এসে আবার সময় দিচ্ছেন। তো এখানে যদি মানুষের মতামত না আসে অসুবিধা নাই, তারা এর পরে নির্বাচনের জন্য চেষ্টা করবে, আর যে জায়গায় দায়িত্ব পাবে সেই জায়গায় কাজ করবে। ঠিক আছে? তো এখানে আমার মনে হয় যে এই বিষয়টাকে আমাদের এভাবে দেখা উচিত যে এটা অবশ্য একটা সত্যি কথা যে আমাদেরও মানে যারা পর্দা করেন তাদেরও উচিত পর্দার মধ্যে থেকেই তাদের অ্যাক্টিভিটিগুলোকে দৃশ্যমান করে তোলা। এই জায়গায় ঘাটতি আছে, এটা সত্যি কথা। তো তাদেরকেও আসলে এই ব্যাপারটা বোঝা উচিত যে মানুষ আসলে দেখতে চায়, মানুষ নিজে যেমনই হোক সে একটা ভালো মানুষকে দায়িত্বে দেখতে চায়, মানুষ নিজে যেমনই হোক ওই ভালো মানুষটা কোনো ভুল না করুক এটা দেখতে চায়, তাই না? তো এই জায়গাটা আসলে সবাইকে বুঝতে হবে। এখন জামাত যদি ক্ষমতায় আসে, আমি কোশ্চেনটা আবার রিপিট করি, জি, তাহলে জি। বাংলাদেশের সিনেমাগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা? ও বিশেষ করে রাইট। নারীদের যে অবদান হ্যাঁ, 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 হ্যাঁ। বা নারীদের যে ভূমিকাগুলো থাকে সিনেমাতে, এটা আসলে বন্ধ হয়ে যাবে কিনা? আচ্ছা, জি। এখন বিষয় হচ্ছে সিনেমা কিভাবে চলে আপনাকে যদি আমি বলি। সিনেমা চলে হচ্ছে যে অল্প কিছু ফিল্ম বানানো হয় গল্প বেসড। আমি যদি শুধু সিনেমা বা নাটক এই ধরনের কথা বলি, আর বাকিগুলো বানানো হয় কিছু পরিচিত মুখ এবং কিছু চিৎকার চেঁচামেচি এবং কিছু গালিগালাজ এবং নারী দেহের প্রদর্শন। কেবলমাত্র এগুলোকে বিক্রি করে এক একটা চ্যানেল বলেন, এক একটা মিডিয়া বলেন চলার চেষ্টা করে। এখন আপনি মনে করেন এরকম একটা মিডিয়া চালান, আমি আপনাকে যদি বুঝাই যে আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি সুন্দর গল্প নিয়ে আসেন যেটা মানুষকে টাচ করবে, মানুষ কিন্তু তখন চরিত্রগুলোর দিকে তাকাবে না। আপনি দেখেন আমাদের দেশে যারা কালজয়ী সিনেমা বানিয়েছেন, সত্যজিতের সিনেমায় একটাও নাচানাচি নাই, কিন্তু আমরা এটাকে পছন্দ করি না। আজকে পর্যন্ত আমরা এটাকে চালায় দেখি, ইউটিউবে খুঁজে খুঁজে বের করে দেখছি। তাহলে বিনোদনের মাধ্যম যখন হবে মিডিয়া, তখন এটা সুস্থ বিনোদন হবে। হ্যাঁ, আবার ধরেন একজন গান, আমি আপনাকে বিভিন্ন ধরনের গানের কথা বলতে পারি। একজন যখন গান গাইছেন, তখন এখানে কি কেবলমাত্র নাচানাচি হচ্ছে, অশ্লীলতার প্রসার হচ্ছে? নাকি এখানে একটা সুন্দর মেসেজ মানুষের কাছে যাচ্ছে? এগুলো তো বলছি আইডিয়াল কন্ডিশনের কথা, হ্যাঁ? কিন্তু আমি আপনাকে আবার বলি যে, যেকোনো আইন আপনি যদি বাংলাদেশে কি চান? যে সিনেমা বন্ধ হয়ে যাক, আপনাকে এটা কোথা দিয়ে আসতে হবে? আইন দিয়ে আসতে হবে। জি। কারণ আপনার সেন্সর বোর্ড কীভাবে কাজ করবে, সে আইনটা ওখান দিয়ে আসতে হবে। তো যেখানে জনমত যদি সেখানে না থাকে বা সংসদে এটা মেজরিটি মানুষের দিয়ে সমর্থিত না হয়, তাহলে হবে না। অবশ্যই জামাত যেটা চেষ্টা করতে চায় এবং জি। করতে চেষ্টা করবে সেটা হচ্ছে যে একটা সুস্থ বিনোদনের মাধ্যম তৈরি হোক। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ইরানের একটা বড় রপ্তানি শিল্প হচ্ছে তার সিনেমা। কিন্তু ইরানে কিন্তু এই যে মডেল বলেন, অভিনেতা অভিনেত্রী বলেন, এই পেশায় আছে এবং সারা জীবন এখানে কাজ করছে। এখানে আরেকটা কিউ আছে জানেন? হলিউড বলেন, বলিউড বলেন, এখানেই কোনো নায়ক নায়িকার বয়স, বিশেষ করে মেয়েদের 35 হয়ে যাওয়ার পরে তাকে আর কেউ ডাকে না। ওই হয়তো একটা মা চরিত্রে ডাকে, কিন্তু তখন আর তার স্যালারি ওরকম থাকে না।
এই জন্য আপনি দেখবেন বিভিন্ন নায়িকারা তাদের যখন বয়স হয়ে যায় তারা একদম মিডিয়া থেকে আউট হয়ে যান, কারণ তারা চান না তার ওই গ্ল্যামারাস চেহারাটা মানুষ ভুলে যাক, বুড়া চেহারাটা মনে রাখুক, এটা চান না। আসি ইরানের কথায়। এখন ইরানে যেটা হয়, যেহেতু গল্প বেসড, এখানে অনেক বেশি মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে হয় না, অনেক বেশি মেয়েদেরকে দেখাতে হয় না, বরং সে এখানে প্রকৃতপক্ষে সে যদি অভিনয় শিল্পী হয়ে থাকে তাকে কিন্তু ওই জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হয়। সে অভিনয় করবে, একটা চরিত্রকে ফুটিয়ে তুলবে, একটা মানুষকে কাঁদাবে, এবং এই সিনেমাগুলো শুধু দেশে না, তারা বিদেশে রপ্তানি করছে। তাহলে ইসলামী শাসনের অধীনে আমি বলছি না বাংলাদেশ ইরানকে অনুসরণ করবে, বাংলাদেশ বাংলাদেশের কালচারকে অনুসরণ করবে। বাংলাদেশের যেটুকু কালচারকে আমরা গ্রহণ করছি সেটার মধ্যেই চেষ্টা করবে শুদ্ধতা আনার জন্য, সেটার মধ্যেই চেষ্টা করবে যেন সুস্থ বিনোদন আসে, অশ্লীলতাকে কমানোর জন্য মানুষকে বলবে, মোটিভেট করবে। কিন্তু এখানে একদম ডে ওয়ানে সবাইকে কাট করে দিয়ে সবাইকে ঘরে বসিয়ে দিবে, বিষয়টা সেটা না। বরং আমার মনে হয় যিনি একজন অভিনয় শিল্পী তিনি চাইবেন এমন একটা পরিবেশ যেখানে তাকে কেউ হ্যারাস করবে না। আপনারা দেখবেন যে একটা মেয়ে যখন কম কাপড় পরে অভিনয় করে তখন তাকে অনেককে খুশি করতে হয়, অনেকের সাথে অনেকে তার কাছ থেকে অনেক অনৈতিক জিনিস এক্সপেক্ট করে। তাকে এই অসুস্থ পরিবেশটা বাদ দিয়ে সে সুস্থভাবে নিজের প্রতিভাকে চর্চা করার সুযোগ পাবে। তো এটা আমার কাছে মনে হয় এটা প্রত্যেকের জন্য একটা আদর্শ পরিবেশ হতে পারে। জি আপা, আপনি বলেছেন যে বাংলাদেশে বর্তমান প্রায় 51% নারী, এবং আগামী নির্বাচনে কিন্তু নারীদের ভোটে ব্যাপক ব্যবধান তৈরি হবে। তো জি। সেক্ষেত্রে জামাত নারীদের ভোট নেওয়ার জন্য তারা কী ধরনের ভূমিকা পালন করছে বা কাজ করছে, বা সেক্ষেত্রে তাদের রুল প্লেটা কীরকম হচ্ছে? আসলে এটা তো একটা সমন্বিত পরিকল্পনারই অংশ। হ্যাঁ, সবাই যখন প্রত্যেকটা দলই নাগরিকের সুবিধা বাড়াতে চায়, সেই ধরনের প্রতিশ্রুতি দেয়। জামাতও এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে নারীর জন্য স্পেসিফিক আমি একটু আগে বলেছি কোন কোন ৬টা ক্ষেত্রে স্পেশাল কিছু অফার দেয়া হয়েছে। তো আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জায়গাকে এত নেগেটিভলি অ্যাড্রেস করা হয়েছে বা এত নেগেটিভলি রেসপন্স করা হয়েছে। তারপরেও আমি মনে করি বাংলাদেশের নারীরা জামাতের আম দেখেন আমি কাকে ভোট দিব? আমি আমার এলাকার লোককেই তো ভোট দিব। আমার এলাকার লোক তো আমার কাছে টেলিভিশনের মুখ না। আমি তো তাকে চিনি। জি। আমার এলাকার যাকে আমি ভোট দিব তার পারিবারিক জীবন আমি জানি। প্রত্যেকটা এলাকায় আমি বলবো যে আমাদের আ সেই প্রার্থীদেরকে যাচাই করা উচিত। সে তার পরিবারে কেমন? সে তার এলাকায় কেমন? সে কি কোনো প্রফেশনে আছে? সে সেই প্রফেশনে কেমন? এবং এই সবগুলোর বিচারে আমার বোঝা উচিত যে শুধু নারীর সাথে আচরণ দিয়ে তো একটা মানুষকে আমি যাচাই করব না। আমি আরও অনেক কিছু চাইবো। আমি কি একজনকে চাইবো যে শুধু আমাকে সম্মান করবে কিন্তু সে প্রশাসনে গিয়ে দুর্বল? সেটা তো চাইবো না। তাহলে আমি বলবো যে প্রত্যেক নারী পুরুষ এবং এবার যারা নতুন ভোটার তারা যাচাই করবেন যে আপনার এলাকার যারা প্রার্থী তাদের মধ্যে যোগ্যতা কার বেশি, তাদের মধ্যে সততা কার বেশি, তাদের মধ্যে অতীত রেকর্ড কার ভালো, এলাকায় তিনি কি কি কাজ করেছেন, এলাকার মানুষের সাথে কিভাবে মিশেন, নাকি উনি শুধুমাত্র নির্বাচনের জন্যই এসে আপনার হাতটা ধরছেন, এটা বুঝতে হবে। এই যাচাইয়ের মাধ্যমে, এবং আমরা মেয়েরা কিন্তু আসলে মানুষকে এভাবেই দেখি। আমি একজন মানুষকে ধরেন সে খুব সফল একজন লেখক, তার লেখা আমি খুব পছন্দ করি, কিন্তু তার ব্যক্তিগত জীবন আমার পছন্দ না। আমি কিন্তু সেই মানুষটাকে আর সাপোর্ট করি না। জি। আমি জানি না পুরুষরা এটা হয়তো একটু অন্যভাবে চিন্তা করেন, কিন্তু আমি বলবো যে এই জন্যই আমাদের উচিত একটা মানুষকে নিয়ে খোঁজ খবর নেওয়া, এবং এটা খুব কঠিন কিছু না। আমাদের নেটওয়ার্ক থাকে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে একটা মানুষ বাজারে যায়, তার বিহেভিয়ার কীরকম এটা অন্য যারা বাজারে যায় তারা জানে। তার বাসায় যারা কাজ করেছে, তার যারা আত্মীয়স্বজন বৈবাহিক সূত্রে তারা বলতে পারে। আমাদের এভাবে খবর নেওয়া উচিত যে কারা আসলে মানুষ ভালো। আমার সারা দেশ নিয়ে চিন্তা করে তো লাভ নাই। আমি দেখব যে কে মানুষ ভালো, আমি কাকে পছন্দ করা উচিত, এবং কে প্রশাসনে গেলে একটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে, কার নৈতিকতা ভালো, সে সত্য কথা বলে কিনা, সে সৎ কিনা, সে সাহসী কিনা, অন্যায়ের প্রতিবাদ করে কিনা, এগুলোকে বিচার করে আমার লিডারকে আমার নির্বাচন করা উচিত। জি আপা, একটা প্রশ্ন আমি রাখতে চাই সেগমেন্টে, সেটা হচ্ছে
আপনি জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন, বেগম খালেদা জিয়া, এবং তার আগের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তো এটার মাধ্যম দিয়ে আপনি কি নারী নেতৃত্বে ইতি দেখছেন কিনা? চমৎকার প্রশ্ন। এখন উম, দেখেন, একটা কথা হচ্ছে কি যে বেগম খালেদা জিয়া কিন্তু দলের এরকম একটা সময় দায়িত্ব নিয়েছিলেন, এটা আমি একটু আগে বলছিলাম, যে যেই সময়ে আহ, আর কেউ আর কাউকে এই দলের সারা দেশে যারা কর্মী তারা গ্রহণ করতো বলে আমার মনে হয় না। এরকম কোনো জাতীয় নেতা ছিলেন না। হ্যাঁ, কিন্তু তার যে লিগ্যাসি, তিনি যার স্ত্রী, এই জায়গাটাকে তিনি এই জায়গায় কাজে লাগাতে চেয়েছেন। ঠিক আছে? আবার একইভাবে শেখ হাসিনা যখন 21 বছর পরে, তার পিতার মৃত্যুর 21 বছর পরে ফেরত আসলেন, তখনও তিনি তার বাবার পরিচয় কাজে লাগিয়েছেন। আমি বলবো যে সেটাকে একটু কাজে লাগানোর চাইতে বলা যায় যে ব্যবহার করেছেন। হুম, কোনো রকম অনুতাপ ছাড়া। যেই দলটা বাকশাল করেছিল, যে দলটা মানুষের কণ্ঠরোধ করেছিল, 4টা পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, কোনো ধরনের অনুতাপ ছাড়াই তিনি এখানে এসে আবার কাজ করার শুরু করেন। এবং তিনি তখন ঘোমটা পড়েছেন, বিভিন্ন রকমের নাটক করেছেন, টেলিভিশনে কান্নাকাটি করতেন যে আমার সব হারিয়ে গেছে, স্বজন হারানোর বেদনা আমি ভুলতে পারছি না, এটা কেমন হয় আমি জানি, এটসেট্রা। তো এই জায়গাটাকে আসলে আমি দেখতে চাই যে এটা নারী হিসেবে না হয়ে এই জায়গাটাকে দেখতে চাই যে এটা একটা পজিশন। বাংলাদেশের রাজনীতি একবার নারীকে মেনেছে, তার মানে এই না যে আর মানবে না। সেরকম যোগ্য যদি কোনো নারী আসেন তাহলে তো অসুবিধা নাই। সেরকম যোগ্য যদি কোনো নারী উঠে আসেন এবং বাকিরা তাকে মানার জন্য প্রস্তুত হয়। আমি আপনাকে একটা কথা একটু বলি, যেহেতু আপনি খালেদা জিয়ার কথা বলেছেন, বেগম খালেদা জিয়ার কথা। সেদিন একটা ভয়েস রেকর্ড শুনছিলাম, উনি ওনার এক জেলার নেতাকে ফোন করেছেন। তো ওই জেলার নেতা ম্যাডাম ম্যাডাম করছেন, উনি বললেন যে এত ম্যাডাম ম্যাডাম করবেন না, কাজ যেটা দিয়েছি সেটা করেন। আমার এত চমৎকার লাগছিল যে এই দৃঢ়তা উনি কোত্থেকে শিখলেন। এটা না আসলে সততা থেকে আসে। আবার দেখেন, আরেকটা মিটিংয়ে, এটা সম্ভবত 16-17 দিকে, ওই ঘোষণা, এই স্লোগান দেয় না যে জিয়া তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উনি বলছেন এগুলো মিথ্যা কথা, আপনারা রাজপথ ছেড়ে দিয়েছেন, আপনাদেরকে আমি পাই না। আপনি দেখেন তার বাসার সামনে যখন বালুর ট্রাক ছিল, তখন তার দলের মানুষজন নাই, তারা খালি ঈদের পরের অপেক্ষা করে, তাই তো? তো এইটা আসলে একটা একটা নারীর অবস্থান না দেখে এটাকে আমি আরেকটু উপরে দেখতে চাই। যে কোনো মানুষ যদি নিজের এই সততার জায়গাটা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি দায়িত্ব পাবেন। আর আল্লাহর একটা বিধান আছে যে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একটা বেসিক রুল আছে। আমি একটা অংশ উল্লেখ করি, সেটা হচ্ছে যে যে দেশের বেশিরভাগ মানুষ সৎ, আল্লাহ তাদের উপর সৎ নেতৃত্ব দেন, এবং যে দেশের বেশিরভাগ মানুষ অসৎ, আল্লাহ তাদের উপর অসৎ নেতৃত্বকে চাপিয়ে দেন। আমরা মাত্রই একটা অসৎ নেতৃত্ব থেকে বের হয়েছি। বেরিয়েছি, জি। তার মানে কি? আমাদের বেশিরভাগ মানুষ অসৎ ছিল। হ্যাঁ, আমরা 24-এর একটা রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এখানে চলে আসছি। তো আমরা আসলে জানি না যে আমরা নিজেরা কতটুকু বদলাতে পেরেছি। যদি আমরা বদলাইতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপর একজন সৎ শাসক দিবেন, আর না হলে এমন আরেকটা অত্যাচারী শাসক চাপিয়ে দিবেন। তো এটাকে আমি রিডাইরেক্ট করে আমাদের দিকে বলতে চাই যে আমাদের লিডার কেমন হবে সেটা নির্ভর করে আসলে আমরা কীরকম। এখানে নারী পুরুষ বলতে কথা নেই, এটা ইটস আ চেয়ার, ইটস আ রেসপন্সিবিলিটি। আমরা যা হব সেটা রিফ্লেকশন ওখানে দেখা যাবে। যে বা আরেকটি প্রশ্ন দিয়ে আমি সেগমেন্টটা শেষ করব। আপনি অবশ্যই রিসেন্টলি দেখেছেন জামাত আমিরের সম্প্রতি আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে সেখানে অনেকে সমালোচনা করছেন, এবং জি, একই জি। সাথে গত কয়েকদিন আগে এই যে জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে একটা পোস্ট দেওয়া হয়েছে এবং নারী বিদ্বেষী, এবং আমরা সঙ্গে সঙ্গে দেখেছি যে কিছু নারীরা রাস্তায় নেমেছে, মিছিল করেছে, এবং এখন পর্যন্ত অনেকেই মনে করছে বা এই হ্যাকিংয়ের বিষয়ে অনেকে কনফিউশন হয়েছে বা সন্দেহ পোষণ করছে। তো এটা আসলে বাস্তবতা কতটুকু মনে করছেন? আচ্ছা, আমি আগে হ্যাকিংয়ের কথাটা বলি। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন যে একজন, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট তো আমরা বুঝি। আল্লাহ মাফ করুক, ধরেন একজন মনে মনে এটা চিন্তাও করে, সে কর্মজীবী নারীদেরকে একটা খারাপ পেশার মানুষ বলেছে, সে কি এটা পাবলিক করবে? বলবে না। বোঝাই যাচ্ছে এটা তিনি করেন নাই।
একটা ডিভাইস হ্যাক হয়েছে এবং আশঙ্কার বিষয়টা হচ্ছে যে এটার সাথে একটা ফিশি ইমেইলের সংযোগ পাওয়া গেছে, যেটা সরাসরি রাষ্ট্রপতি দপ্তরের সাথে সংযুক্ত। আমরা এটাতে কোনো ডিসিশনে আসতে চাই না, কিন্তু আমরা এটা তদন্ত চাই যে আসলে যদি এরকম করা হয় যে রাষ্ট্রপতি দপ্তর থেকে এটাকে স্যাবোটাজ করার চেষ্টা করা হচ্ছে, এটা একটা ভয়াবহ হুমকি। হ্যাঁ, কিন্তু এটার রেসপন্সটা খুব ইন্টারেস্টিং। দেখেন, আপনি বলছিলেন যে ৭০টার বেশি জায়গায় মহিলাদের ওপরে নির্বাচনী সহিংসতা হচ্ছে, সেখানে কেউ কোনো কথা বলছে না। যারা বিক্ষোভ করছেন সেখানে মিডিয়া নাই। এখন ভুল করে একটা আইডি হ্যাক হয়ে দেওয়া একটা স্টেটাস, এটা বোঝাই যাচ্ছে কে দিয়েছে। এটার বিরুদ্ধে যে ঝাড়ু মিছিল হলো, ওই ৫০-৬০টা যায় মহিলার মিছিলে অনেকগুলা ক্যামেরা। তাহলে বলেন, যে ফোকাস চায় সে আসলে কোন দলে যাবে? সে তো ঝাড়ুওয়ালাদের দলে চলে যাবে, যে আমি একটু বিখ্যাত হব, আমি একটু ভাইরাল হব। বুঝতে পেরেছেন? এভাবে আসলে মিডিয়া আমাদের সাইকোলজিকে তৈরি করে। আর আরেকটা কথা যেটা বলছেন, টুইটারে বলা একটা কথা, আমি এটাকে একটু সহজ ভাষায় বলতে চাই। সেটা হচ্ছে, প্রতিটা দলের একটা ইন্টারনাল পলিসি থাকে, আর তারা দায়িত্বে গেলে ন্যাশনাল পলিসিতে কি করবে সেটাও তাদের ঠিক করা থাকে, এবং এই দুইটা জিনিস আলাদা। এটা শুধু জামাতের না, এটা প্রত্যেকটা দলের। আপনি দেখেন, আপনি বিএনপিতে বেগম খালেদা জিয়া ছাড়া এর পরে চিন্তা করেন, কিংবা অন্য যে কোনো দলে, বাংলাদেশে কয়টা দলের সেন্ট্রাল চেয়ারে একজন মহিলা দেখেছেন? সিপিবিতে দেখেছেন? বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে দেখেছেন? কিন্তু টার্গেট সবসময় থাকে জামাত। হ্যাঁ, এখন আমিরে জামাত যে কথাটা বলেছেন, এটা দলের পলিসি, এবং দলের পলিসিটার ক্ষেত্রেও এখানে দেখেন, গঠনতন্ত্রে কিন্তু লিডারশিপের যে গুণাগুণগুলা, মানে একদম দি সুপ্রিম লিডারশিপ একজন যেখানে, সেইখানে কখনোই তার কোয়ালিটি হিসেবে বলা নাই যে তাকে পুরুষ হইতে হবে। তার মানে এমন যদি হয়, এবং এটা না জানেন, মানে খাতা কলমে না হইলেও এটা বাস্তবে হয়েছে কিভাবে, 13 থেকে লম্বা সময়, আমি বলবো 2010 থেকে লম্বা সময় পুরুষরা অ্যারেস্টেড ছিলেন। কারা কাজ করেছে? নারীরা কাজ করেছে, অলিখিতভাবে দায়িত্ব পালন করেছে, কাঁধে দায়িত্ব নিয়েছে, হাজতে গিয়ে খাবার দিয়ে এসেছে, জেলখানায় খাবার দিয়ে এসেছে, পিসিতে টাকা দিয়ে এসেছে। কারা করেছে? সব সময় কি একদম খাতা কলমে তাকে দায়িত্ব দিতে হবে? আচ্ছা, খাতা কলমে দায়িত্বের ক্ষেত্রে আসি। উনি যেটা আল জাজিরাকে বলেছেন সেটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যে হ্যাঁ, গঠনতন্ত্রে বাধা নাই, কিন্তু একটা ধর্মীয় দল হিসেবে এটার লিডারশিপে একজন পুরুষ আসবেন, কারণ আমরা নারীর উপরে এত বড় একটা দায়িত্ব দিতে চাই না। কিন্তু তারপরেও যেই নারী ডিসিপ্লিনটা আছে, জামাতের যে মহিলা বিভাগটা আছে, তার সেন্ট্রাল লিডার কে? একজন মহিলা। প্রত্যেকটা কমিটিতে কারা? মহিলা। তো এখানে আমার মনে হয় এম্পাওয়ারমেন্টের প্রশ্নটা আসে না। এখন এই নীতিটা কি জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সেখানেও বাস্তবায়ন করার দরকার আছে? দরকার তো নাই, তাই না? এবং সেটাকে বাস্তবায়ন করার কোনো প্রয়োজনও নাই, ঘোষণাও নাই, কর্মসূচিও নাই। তো এই দুইটা জায়গায়কে কেউ যদি আলাদা করতে না পারে, তাহলে সে আসলে রাজনীতির ধরন ধারণ বোঝে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন, আপনি বিএনপিতে দেখবেন আগামী 50 বছরে বলতে পারেন যে জিয়া পরিবারের বাইরে কেউ বিএনপির লিডার হবে? নো। কিন্তু তারা কি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও তাই হবে? তা তো না। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি হবে? সংসদীয় কমিটি যাকে ভোট দিবে সেটা হবে। সেটাই হবে। এমনও যদি হয় যে, কথার কথা বলছি, যে তারেক রহমান এমপি হিসেবে নির্বাচিত হলেন না, তাহলে প্রধানমন্ত্রী কিভাবে হবে? ধরেন তারা মেজরিটি পেয়েছে, কিন্তু তারেক রহমান নির্বাচিত হন নাই, সেখানে নিশ্চয়ই আরেকজন কেউ হবে। তো তাহলে দলীয় পলিসিকে জাতির উপরে চাপিয়ে দেওয়ার মতন বোকামি কেউই করে না। কিন্তু এটা কোনো ব্যাখ্যা না শুনে জামাতের উপর বারবার আরোপ করা হচ্ছে। তো এটাকেও আমি বলবো যে এটা একটা মিডিয়া সন্ত্রাসের একটা অংশ, এবং এটা দিয়ে বাংলাদেশে মহিলাদেরকে খেপানোর চেষ্টা করা হচ্ছে। টুইটারের ঘটনাটা আপনি দেখেছেন। এটাকে আমি বলবো এটা প্রচণ্ড রকম উদ্দেশ্যমূলক একটা কাজ, এবং এটার মাধ্যমে একটা দলকে ইথিক্যালি ছোট করার একটা চেষ্টা করা হচ্ছে। তো আমার মনে হয় এখনকার মানুষ এই ব্যাপারগুলোতে ইনফর্মড, তারা এবং ইনফর্ম সেটা ডিসিশন আসলে নেবে। ভোটের মাঠে কোনো জামাত ক্ষতির সম্মুখীন হলেন কিনা আসলে? এটা তো ভোটের দিন বোঝা যাবে, ভোটের রেজাল্ট পেলে বোঝা যাবে, তাই না? তো আমরা আসলে সেটার জন্য অপেক্ষা করব। জি আপা, আপনি চমৎকার বলছেন। আমরা একটু নেক্সট সেগমেন্টে যেতে চাই।
আপনি দেখেছেন রিসেন্টলি আরেকটি বিষয় আলোচনা এসেছে যে জামাতের সাথে আমেরিকার যে সম্পর্ক, এবং এটা ওয়াশিংটন পোস্ট থেকে মূলত এই নিউজটা এসেছে। তো এটাকে কীভাবে দেখছেন? জামাত আসলে আমেরিকার সাথে সম্পর্ক, এটা আসলে কতটুকু পজিটিভ? আমার মনে হয় আমি এই জায়গাটায় যেহেতু কাজ করি না, সেখানে আমার এটা বলা, এখানে কথা বলা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমি এটাতে আগাবো না। একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকাকে কেউ ডাকে কি না তার চেয়ে বড় কথা হচ্ছে বিশ্ব মোড়ল হিসেবে আমেরিকা সব জায়গায় একটু আগ বাড়িয়ে ভূমিকা রাখার চেষ্টা করে। তো তারই একটা অংশ হিসেবে তারা কিছু কথা বলেছে যে তারা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চায়, এবং যেহেতু অনেক দিন ধরে মিডিয়ার কারণে বা যে কোনো কারণেই হোক দেশের যে বিদ্যমান পরিস্থিতি ছিল, নেতারা একজনের পর একজন তাদেরকে ফাঁসি দেওয়া হলো, এবং সেকেন্ড লাইনের লিডারশিপ দাঁড়াতে একটু সময় লাগছিল। তারা অনেক কিছু জানে নাই, এখন তারা জেনেছে এবং তাদের কিছু কিছু ধারণা হয়েছে, এটা তারা প্রকাশ করেছে। এখন এখানে আমাদের শঙ্কার কিছু আছে কি না, কিংবা এটা যে আমাদের পলিসিতে আছে কি না, এটার ব্যাপারে অবশ্য আমি আপনাকে কোনো আলোকপাত করতে পারবো না হয়তো। জি, আগামী নির্বাচন হতে যাচ্ছে খুবই দ্রুত। তো সেক্ষেত্রে আমরা কিছু সহিংসতার কথাও বলেছি, আলোচনা করেছি। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন যে আসলে শান্তিপূর্ণ একটা নির্বাচন আসলে সম্ভব কিনা? এটা নিয়ে তো আশঙ্কা এখন আসলে করতেই হচ্ছে। হ্যাঁ, আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় হামলা মামলা হচ্ছে। এমন একটা দল, বিএনপি দীর্ঘদিন ফ্যাসিস্টের নির্যাতনের নিষ্পেষিত ছিল, জামাত সহ বিএনপি সহ আরও অনেকগুলো দল। কিন্তু সেখান থেকে বের হয়ে এসে তারা যখন জালিমের মতন ভূমিকা অবতীর্ণ হচ্ছে, ইভেন নিজের দলের ভেতরে 230 জনের বেশিকে তারা মেরে ফেলেছে, মানে আভ্যন্তরীণ কোন্দল। তো তাদের হাতে দেশ তো দূরের থাক, আমি নির্বাচনকেই এখন আর খুব নিরাপদ বোধ করতে পারছি বলে আমার মনে হয় না। এটা একটা রিয়েল ক্রাইসিসের দিকে আমরা আগাচ্ছি। এবং একই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র হচ্ছে, এবং জামাতের আমিরও সম্ভবত এরকম কিছু ইঙ্গিত দিয়েছেন। তো এটা আসলে বাস্তবতা, কে কার পেছনে ষড়যন্ত্র করছে? দেখেন, এখন দৃষ্টি আকর্ষণের জন্য কে কোন কথা বলেছেন এটা তারা নিজেরা ব্যাখ্যা করবেন। তবে নির্বাচন বানচালের চেষ্টা কেউ করছে এটা আমার মনে হয় না। সবাই নির্বাচনের জন্য আগ্রহী, কারণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষ নির্বাচন দেখেই নাই। হ্যাঁ, রাতে হয়ে গেছে ভোট, কিংবা ভোট ছাড়াই একজন সংসদে চলে গেছেন, এমপি হয়ে গেছেন, কারণ আর কোনো অপোনেন্ট ছিলেন না। তো সেই জায়গায় নির্বাচন বানচালের চাইতে বড় কথা হচ্ছে, আমি আপনাকে একটা কোট একটু বলি। একটা ছাত্র দলের একটা নেতার একটা স্পিচ আমার সামনে আসলো। উনি বলছেন, ভিডিও, উনি বলছেন যে অনেকগুলা কেন্দ্র যদি ভাঙ্গি, ফাঁসি তো আর হবে না, মামলা হবে। তো এই কথাটা আসলে আমাকে অনেক শঙ্কিত করে। হ্যাঁ, যে নির্বাচনের দিন এ ধরনের চেষ্টা হবে, এবং আপনি জানেন কোনো একটা কেন্দ্রে যখন সহিংসতা হয় তখন সেখানে স্থগিত হয়ে যায়, ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়, এবং রেজাল্টটাও কিন্তু ঝুলে যায়। তো সেক্ষেত্রে এরকম কিছু করা হবে কি না আমি আসলে শঙ্কিত। আমার মনে হয় আমি সহ যারা জানছেন, এগুলো দেখছেন, তারা আশঙ্কা করছেন। তো এখানে আসলে একটা দলকে তো আমরা বলতে পারি না যে ঠিক আছে আরেকজন মারতে আসবে, তুমিও রেডি হও। অথবা দেখেন, ঢাকা ৮ আসনের বিএনপি পদপ্রার্থী বলছেন যে ঢাকায় সারা দেশে ৬০ লক্ষ নতুন বোরখা বানানো হয়েছে, এবং পুরুষ মানুষ এই বোরখাগুলো পরে পরে জাল ভোট দিতে আসবে। খুবই হাস্যকর একটা কথা। আমি ক্লাস 6 থেকে বোরখা পরি। বোরখার কাপড় মানে তো জর্জেট কাপড়। কী বোঝাতে চাচ্ছেন আমি আসলে ক্লিয়ার না। কিন্তু এটা বলে দেখেন, তার দলের নেতাকর্মীদেরকে তিনি উস্কানি দিচ্ছেন যে ভোটের দিন কোনো একটা পর্দানসীন মহিলাকে তাহলে হ্যারাস করা যাবে। এবং সবচাইতে আশঙ্কার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের এখানে কোনো সক্রিয় ভূমিকা নাই। তো আমাদের ভয় হওয়াটা তো আসলে অমূলক না, তাই না? জি, অবশ্যই। আরেকটা বিষয়, সর্বশেষ যে বিষয়টা টাচ করতে চাই, পলিসি সামিট আপনি ছিলেন এবং আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এই পলিসি সামিটের দ্বারা আমরা যেটা জেনেছি যে জামাত ইসলাম 6টি কাজে ভাগ করেছে নিজেদেরকে আর কি, 6টি জায়গায় কাজ করবেন। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে বাংলাদেশের এমন একটা অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথা? জি। এখন সেক্ষেত্রে জামাত কোন সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, যে এই সেক্টরে জামাত খুব বেশি এমফাসাইজ করবেন? আসলে এখানে একটু ক্ল্যারিফাই করা দরকার। মোট 13টা পলিসি পেপার রেডি করা হয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট 6টাকে সেদিন প্রেজেন্ট করা হয়েছে এবং বাকিগুলো আগামীকাল ইশতেহার ঘোষণা হবে। আমার মনে হয় পূর্ণাঙ্গ সিনারিওটা আমাদের সামনে চলে আসবে। তো সেই 6টার মধ্যেও সবচাইতে বেশি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দুর্নীতিকে, এবং এটাকে রোধ করার জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পলিসিতেই একটা স্পেশাল জায়গা রাখা হয়েছে যে কিভাবে এই জায়গায় লিকেজগুলো কমানো যায়। দুর্নীতির কারণে আসলে কি হয়, মানুষের টাকাগুলো নষ্ট হয়। হ্যাঁ, আপনি দেখেন যে বিশাল মেট্রো রেলটা আমাদের উপর দাঁড়িয়ে আছে, সেটা যে খরচে হওয়ার কথা তার চাইতে 1000 গুণ বেশি খরচ হয়ে গেছে। হ্যাঁ, কারণটা কি? কারণ এখানে মানে পুকুর চুরি না, এখানে ডাকাতি হচ্ছে। সুতরাং এই জায়গাটাকেই 1 নাম্বার চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছে আমার মনে হয়, এবং সেটাকে দূর করার জন্যই অনেকগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে। এবং এরপরে যদি প্রায়োরিটি বেসিসে বলেন, আমার মনে হয় আরও অনেকগুলো বিষয় সমানভাবে উঠে আসবে। আমি আর কোনোটাকে এই মুহূর্তে হাইলাইট করতে চাচ্ছি না। যে একজন নারী হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য কি আহ্বান করতে চান? আচ্ছা, আমি যেটা আগেই বলেছি যে একজন নারী হিসেবে আমাদেরকে তো অনেক কিছু চিন্তা করতে হয়। আমরা সবসময় আমার নিজের অস্তিত্বের সাথে সাথে আরও অনেক কিছুকে বহন করি। আমি আমার পরিবারকে বহন করি, আমি আমার সমাজকে বহন করি, আমি আমার ভবিষ্যৎ বংশধরকে বহন করি। সুতরাং আমার জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরিতে এক হচ্ছে আমার জন্য কেউ কাজ করবে, 2 হচ্ছে আমি যেন কাজ করতে পারি সেটার পরিবেশও করে দেবে এবং আমার নিরাপত্তা এনশিওর করবে। এই জিনিসগুলো যাচাই করে আমার ভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং এটাতেই কাজ শেষ না। ভোটের পরেও অনেক কাজ থাকে, যে আমি বললাম যে আমাকেও কাজ করার সুযোগ দিবে। আমাদের অনেকগুলো করণীয় আছে। শুধু একজনকে সংসদে পাঠিয়ে তাদের দিকে তাকিয়ে বসে থাকলাম যে তারাই সব কাজ করে ফেলবেন অথবা করবেন না, হয়তো আমি যাকে ভোট দিয়েছি তিনি জিতলেন না, কিন্তু এরপর কি আমি বসে থাকবো? আমাকে তো আমার ভূমিকাটা পালন করতে হবে। আমাকে আমার দিনের বাকি সব কাজের মধ্য থেকে সময় বের করে আমি দেশের জন্য কি করলাম এই জায়গাটাকে বের করতে হবে। অবশ্যই এটা একটা মাস্ট, এটা একদম নাওয়া খাবার মতন একটা মাস্ট করে ফেলতে হবে। আমি রাজনীতি করি বা না করি, আমাকে রাজনীতিতে সচেতন থাকতে হবে, এবং আমাকে দেখতে হবে যে আমি চলে যাওয়ার সময় আমার সন্তানের জন্য যেন একটা নিরাপদ জায়গা রেখে যেতে পারি, এটার আমি ব্যবস্থা করে যাচ্ছি কিনা, ব্যক্তিগতভাবে, দলগতভাবে, জাতিগতভাবে। তো আমরা যেন সেই কাজটা করতে পারি, এবং একজন নারী হিসেবে আমি যেন এই কাজটা আরও 10 জন নারীকে বুঝিয়ে একসাথে কাজ করতে পারি। আমি আল্লাহর কাছেও সেই তৌফিক চাচ্ছি। সাথে সাথে আমি এমনও একটা পরিবেশ কামনা করছি যেন আমার এই কাজগুলোতে কোনো বাধা সৃষ্টি না হয়। জি, ধন্যবাদ আপা। আমাদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। অনেক অপেক্ষার পর আপনাকে পেয়েছি। আমি নিজে আনন্দিত এবং আশা করি আমাদের দর্শকরা আনন্দিত হবেন। এবং আজকের আলোচনা থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। আশা করি দর্শকরা সেটা গ্রহণ করবে। তো সেক্ষেত্রে ইনোভা টক্সের পক্ষ থেকে এবং ইনোভার দর্শকদের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনেক আলোচনা করেছি। আশা করি সব আলোচনাগুলোই আপনারা শুনবেন, এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।